সাথীস ডে আউটে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আমার পুরনো ভিডিওগুলোকে নিয়েই একসাথে আবার একটি নতুন ভিডিও করেছি, কারণ অনেকেই একসাথে জানতে চেয়েছেন যে কলকাতা থেকে মাত্র 2-3 ঘন্টার মধ্যে কোন কোন জায়গা আছে যেটা একদিনে গিয়ে বেরিয়ে আসা যাবে। আমি ইন্ডিভিজুয়ালি এই জায়গাগুলো নিয়ে ভিডিও অলরেডি করেছি, তবু আজকে ওগুলোকে নিয়েই আমি আবার একসাথে আরেকটা ভিডিও করলাম, যাতে মানুষ এই একটা দেখেই সেই জায়গাগুলোর সন্ধান পেয়ে যান। কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে দিয়ে আপনারা খুব সহজে চলে যেতে পারেন ধামাখালি নদী। ডিটেলস আমার প্রথম ভিডিওতে পাবেন। তারপরে কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড দিয়ে সোজা এগোতে গেলে ডায়মন্ড হারবারের আগেই পড়বে বাঁ দিকে মুড়ে করঞ্জলি নদী, করঞ্জলি গ্রাম, এবং তার গায়ে হুগলি নদীর, সেটাকে ওখানকার লোক করঞ্জলি নদীও বলে। করঞ্জলি নদী যদি বাঁ দিকে ঘুরে আবার বেরিয়ে এসে সোজা চলে গেলেই ডায়মন্ড হারবার পার করেই আরও কিছুটা এগোলেই পাবেন বকখালির সমুদ্র। আর যদি ক্যানিং দিয়ে যেতে চান তাহলে ক্যানিং নদী পার করে উত্তরা ভাগ হয়ে পিয়ালি নদীর পাড়ে চলে যেতে পারেন। টোটাল 3টে নদী, একটি সমুদ্র। আজকে আমার ডেস্টিনেশন কলকাতা থেকে একদিনে ঘুরে আসার জায়গা। চলুন শুরু করছি ধামাখালি নদী দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমি স্বাতী ঘোষ দাস। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি, একটি নতুন নদী, তার নাম ধামাখালি। আজকে আমি আমার ভাইয়ের সাথে সেই নতুন নদীর সন্ধানে যাব, আপনাদেরও দেখাবো নদীটি যাওয়ার পথটা কত সুন্দর, পথে যেতে যেতেও আরও কত সুন্দর সুন্দর জায়গা পড়ে, এবং সেখানে গিয়ে আপনারা কিভাবে বেড়াবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে বোটিং করবেন, কী বা দেখতে পাবেন, কত সুন্দর এক প্রকৃতির মাঝখানে একটা সারা দিন কাটাতে পারবেন বা 2 দিন গিয়ে থাকতে পারবেন, সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের দেব। আমি এক্ষুনি যাত্রা শুরু করছি, আপনারা আমার সঙ্গে আসুন আর দেখতে থাকুন কিভাবে ধামাখালি নদীর তীরে একটা সুন্দর দিন কাটানো যায়। ঠিক আছে? হাই ফ্রেন্ডস, আমরা এই বাসন্তী হাইওয়ে ধরে ধামাখালির দিকে যাচ্ছি। আপনাকে বলেছিলাম আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ধামাখালি নদী। যাদবপুর থেকে যারা আসবেন তারা ওখান থেকে বাই কারে আসলে সায়েন্স সিটি থেকে ব্রিজের নিচ দিয়ে বাসন্তী হাইওয়ে, যারা ট্রেনে আসবেন খুব সহজ পথ, তারা আপ টু শিয়ালদা অব্দি আসবেন। ওখান থেকে ধামাখালির সিটিসি বাস ছাড়ে, সিটিসি বাসে উঠবেন, লাস্ট স্টপেজ ধামাখালি। ধামাখালি আসার রাস্তাটা বড়ই সহজ,
করিয়ে ফটো তুলতে পারেন। শীতকালে আসলে ওই ঝিলের ধারে গিয়ে বসতেও পারেন। আশেপাশে অনেক চায়ের দোকান আছে, চা খেতে পারেন। দেখুন পুরো এলাকাটা ইটভাটা। কি করে ইট তৈরি হয় যারা দেখেননি কখনো, তাদের জন্য কিন্তু এটা সত্যি একটা আকর্ষণীয় জায়গা। সঙ্গে ছোট বাচ্চা থাকলে তারাও দেখে খুব আনন্দ পাবে। দেখেছেন সারি সারি ইট সাজানো। এখানে একটা পেট্রোল পাম্পও পাবেন। মহিলারা যারা আসবেন তারা গাড়িতে যেমন তেল ভরানোর সুবিধা আছে, ঠিক তেমনি পাম্পে টয়লেটেরও ব্যবস্থা আছে। কারণ দূর রাস্তায় মহিলাদের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন, তাই বললাম। দেখুন যারা প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতির মাঝখানে কিছুক্ষণ কাটাতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গাটা সত্যি একটা সুন্দর জায়গা। দেখুন দেখেছেন এগুলো ছোট ছোট ঝিল। এখানে মাছ চাষ হয়, বেশিরভাগই লিজে দেওয়া। এই রাস্তাটা সোজা মালঞ্চর দিকে গেছে। আমরা এখন মালঞ্চর দিকেই চলেছি। শীতকালে এই জায়গাটা আসলে উপভোগ করতে পারবেন। আমরা কিছুক্ষণের জন্য গাড়িটা দাঁড় করিয়েছি, একটু বিশ্রাম, একটু চা খাবো। জায়গাটা খুব সুন্দর, তাই আপনাদের দেখাতে মন চাই। ওপারটা দেখুন, খুব সুন্দর একটা ঝিল। শান্ত পরিবেশ খুবই তৃপ্তিদায়ক হবে, ভালো লাগবে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা গ্রীষ্মকালে এসেছি, গ্রীষ্মকালেও মন্দ লাগবে না, শীতকালে আরও সুন্দর লাগবে। কারণ এখানে অনেক রকমের পাখি তখন দেখা যায়, এই জলের মধ্যে এসে বসে। ব্যস্ত
নদীটা এইভাবে দেখতে পাবেন। এই রাস্তাটা সোজা ঘাট অবধি গেছে, যেখান থেকে আপনারা বোটিং করতে পারবেন। গাড়ি পার্ক করে জায়গাও আছে কিছুক্ষণ সেখানে রেস্ট নেওয়ার। দেখুন সামনের রাস্তাটা দেখুন, একটু পরেই আমাদের গাড়ি পার্ক হবে। এখানে আশেপাশে লক্ষ্য করুন, অনেক ছোট বড় মধ্যমানের হোটেলও আছে। যারা থাকবেন তারা এখানে এসে বুকিং করতে পারেন। আবার যারা এসে ঘুরে চলে যাবেন মনে করছেন, তারা ডে আউটের জন্য ওখানে ব্যবস্থা আছে ঘন্টা বেসিসে রুম ভাড়া নেওয়ার। তারা সেখানে নিয়ে ফ্রেশ হয়ে নিতে পারেন, নিয়ে তারপর বোটিং করে আবার এসে ঘুরতে পারেন। দেখুন এই যে সাইডে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলোই সব এক একটা হোটেল। আমরা এখানে আসলে সাধারণত হোটেল সুন্দরবন ডে আউটিং হোক থাকতে হয়, এখানে এসে উঠি। এটা হচ্ছে হোটেলের সামনেটা, দেখুন হোটেল সুন্দরবন। আমরা এখানে গাড়ি পার্ক করব, করে এই সামনে নদী ঘাট, সেখানে আমরা যাব। একটু পরে আমরা আবার নদী ঘাটে ছবি নিয়ে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে ধামাখালির ফেরিঘাট, লোকে যাচ্ছে ফেরিঘাটের দিকে। এই নৌকো, এই ফেরিঘাট থেকে ঘন্টায় 500 টাকা দিয়ে নৌকো ভ্রমণ হয়। ঘন্টায় 500 টাকা দিয়ে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা এরকমভাবে নৌকো ভ্রমণ করে পুরো ধামাখালি নদীর চারপাশে ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাবেন। দেখুন টিকিট কাউন্টার আছে। দাদা এখানে ঘন্টায় কত টাকা করে নৌকো? 500 টাকা। আপনার পুরো ঘন্টায় দেখাবেন না? 500 টাকা। 500 টাকা। আচ্ছা, এই ধামাখালি এই ফেরিঘাটে আপনারা আসতে পারেন। এখানে টিকিট কাউন্টার আছে, দাদারা বসে আছেন। ঘন্টায় 500 টাকা দিয়ে এমনি লোক পারাপার হয়, তার সাথে বুকিং করে আপনারা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারেন। দেখুন এই সোজা গিয়ে নৌকো ওঠার জায়গাটা, খুব সুন্দর জায়গা, একদিনের ট্যুরের জন্য খুব সুন্দর। ধামাখালি পৌঁছে গেছি, দেখুন দূর থেকে নৌকো আসছে। ও দিদি কি করছো? দিদি এটা মাছ ধরছেন? এখানে মানুষ রুজি রোজগারের জন্য জাল পেতে মাছ ধরে। দেখতে পাচ্ছেন দূরে এক দিদি জাল ফেলেছে, মাছ ধরছে। সেখান থেকে উনি ছেঁকে ছেঁকে মাছ তুলে বালতিতে নিচ্ছেন। ওই দূরে নৌকো আসছে। পড়ন্ত বেলায় দৃশ্য খুব সুন্দর, এখানে এসে বসতে পারেন। একদিনের আউটিংয়ের জন্য একটা সুন্দর নদী ভ্রমণ। আসার পথে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট পাবেন, খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই। বাড়ি থেকে খাবার নিয়েও আসতে পারেন, আবার এখানেও অনেক আসার পথে সুন্দর রেস্টুরেন্ট পাবেন, সেখানেও খেয়ে নিতে পারেন। ফলে একদিনের আউটিংয়ে ব্যাগপত্তর গুছিয়ে চলে আসুন ধামাখালি দেখতে, ভালো লাগে। আজকে ধামাখালি ট্যুরের যাত্রা এই অবধি শেষ, বাড়ি যাওয়ার পালা হয়েছে। আপনার যদি আমার আজকে এই ভ্রমণ সঙ্গী বা ভ্রমণ কাহিনী ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং
আপনাদের শুভেচ্ছা ভালোবাসা সব কিছু রাখবেন আমার সঙ্গে। কদিনের মধ্যে আবার একটি নতুন নদী, আবার একটি নতুন পথ, আবার একটি নতুন সুন্দর জায়গা নিয়ে আমি ফিরে আসব। স্বাতী ঘোষ দাস ততক্ষণ নিচ্ছে আপনাদের থেকে বিদায়। বাই বাই। হাই ফ্রেন্ডস, আমি স্বাতী ঘোষ দাস, স্বাতীস ডে আউটে আপনাদের জন্য আবার একটা নতুন নদীর সন্ধান নিয়ে চলে এসেছি। আমার লাস্ট নদীটা ছিল ধামাখালি। আজকে আমরা আবার একটা নতুন নদীর তীরে যাব, নাম তার করঞ্জলি। এটা অ্যাকচুয়ালি কুলপির ব্লকের মধ্যে পড়ছে, দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কুলপি ব্লকের এই করঞ্জলি নদীটি আছে। গ্রামটির নামও করঞ্জলি। নদীটি কত সুন্দর, আর কিভাবে সেখানে যাবেন, একটা ডে আউট ওখানে করবেন, কি কি দেখবেন, কত সুন্দরভাবে জায়গাটাকে উপভোগ করবেন। চলুন, আজকে আমার যাওয়ার পথে আমি আপনাদের নিয়ে চলি করঞ্জলি নদীর তীরে। ঠিক আছে, এক্ষুনি আমরা যাত্রা শুরু করব করঞ্জলি নদীর তীরে। চলুন, যাত্রা শুরু করছি। আজকের নদী করঞ্জলি। আমি যাত্রা শুরু করলাম যাদবপুর থেকে। যাদবপুর থেকে আমরা হাইওয়ে দিয়ে সোজা চলে যাব N17 হাইওয়ের ওপরেই পড়বে কুলপি। এই কুলপি ব্লকের মধ্যেই আছে করঞ্জলি গ্রাম, আর করঞ্জলি গ্রামের মধ্যেই রয়েছে করঞ্জলি নদী। যাত্রা পথে চলতে চলতে আবার আসব, কিছুটা এগিয়ে চলি। আমরা গড়িয়ার পাটুলি 45 বাস স্ট্যান্ড থেকে পাটুলির যে রুটটা গেছে বাইপাসের দিকে সেটা ধরেছি। দেখুন, পাটুলি থেকে আমরা ডান হাতে মুড়ে সোজা চলে যাব ঢালাই ব্রিজের দিকে। ওখান থেকে কামালগাছি ফ্লাইওভার ধরে বারুইপুর আমতলা রোড হয়ে আমরা সোজা উস্তি দিয়ে ঢুকবো করঞ্জলি। আপনারা আমতলা থেকে ডায়মন্ড হারবার গিয়েও সেখানেও নদী তীরে ডায়মন্ড হারবার নদী উপভোগ করে সেখান থেকেও আপনারা করঞ্জলি যেতে পারেন। দুরকমই আছে। আমাদের যেহেতু আজকে ডায়মন্ড হারবারটা উদ্দেশ্য নয়, করঞ্জলি উদ্দেশ্য, তাই আমরা আজকে কামালগাছি হয়ে কামালগাছি না, আমরা ঢালাই ব্রিজ থেকে সোজা কি ফ্লাইওভার যেন বলে ওটাকে, কামালগাছি ফ্লাইওভার, তো কামালগাছি ফ্লাইওভার হয়ে আমরা বারুইপুর ঢুকবো। ওখান থেকে আমতলা রোড হয়ে উস্তির ভেতর দিয়ে আমরা সোজা চলে যাব করঞ্জলি। আর যারা ট্রেনে আসবেন, আগেই বলেছি, ট্রেনে আসলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবেন। সেখান থেকে করঞ্জলি স্টেশন বলে একটা স্টেশন আছে, সেখানে নামবেন। ওখানে নেমে অটো টোটো যা হোক একটা কিছু বুক করে আপনারা সোজা করঞ্জলি নদী তীরে চলে আসতে পারেন। এখানে কিছু কথা বলে রাখি, আমরা ওখানে গিয়েও দেখাবো। করঞ্জলি নদীর তীরে কিন্তু সেই অর্থে কোনো খাবার দোকান বা বিশেষ কোনো হোটেল নেই, তাই সেখানে যারা যাবেন বাড়ির থেকে খাবার নিয়ে যাবেন। আর অন দ্য ওয়ে আপনারা অনেক দোকান পাবেন খাবার, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ঠিক নদীর পাড়ে সেই অর্থে তেমন কোনো খাবার নেই, কারণ একটা গ্রামের মধ্যেই নদীটি অবস্থিত এবং ওটা একটা বেসিক্যালি পিকনিক স্পট। শীতকালে পিকনিকের মরশুমে ওখানে পিকনিক করতে প্রচুর লোক যান। ওখানে নদীতে নৌকো রয়েছে, নৌকো চড়া হয়। আমরা পাটুলি মোড়ে চলে এসেছি। পাটুলি মোড় থেকে লক্ষ্য করুন, আমরা ডান দিকে মুড়ছি। এটা গড়িয়ার পাটুলি মোড়ে বাইপাসে উঠলাম আমরা। এখান থেকে ডান হাতে, যেটা গড়িয়া ঢালাই ব্রিজের দিকে গেছে, সেদিকে আমরা টার্ন নিচ্ছি। আপনারা যদি সোজা বাইপাস ধরে আসেন তাহলে পাটুলি সিগন্যালটা ছাড়িয়ে সোজা ঢালাই ব্রিজের দিকে যাবেন, মানে কামালগাছির দিকে। এখানে যারা উত্তর কলকাতা থেকে আসছেন, এই জায়গাটা বেশ ভারী সুন্দর। আপনার বাঁ হাতে অনেকগুলো ফুলের নার্সারি আছে, দেখুন। গড়িয়া ঢালাই ব্রিজ যেতে অনেকগুলো ফুলের নার্সারি দেখতে পাবেন। যারা গাছের শৌখিন তারা এখানে নেমে দু একটা গাছও কিনতে পারেন। আমরা ঢালাই ব্রিজের কাছাকাছি চলে এসেছি।
নদিয়া ঢালাই ব্রিজ। এটার একদম সোজাসুজি পথটা কামালগাছি ফ্লাইওভারের দিকে গেছে। দেখুন আমরা চলছি, আপনারা দেখতে থাকুন। ওপর দিয়ে মেট্রো রেল গেছে। যারা মেট্রোতে আসবেন তারা মেট্রোতে এসে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নামবেন। ক্ষুদিরাম মেট্রো স্টেশনটা একদম এই ঢালাই ব্রিজের মুখের সামনে। মেট্রো থেকে নেমে আপনারা আবার এখান থেকে বাস ধরে আপনারা চলে যেতে পারেন ডায়মন্ড হারবার বারুইপুরের যে আমতলা রোড, সেখানে নেমে সেখান থেকে আবার কোনো গাড়ি করে আপনারা করঞ্জলি যেতে পারেন। দেখুন আমরা এবার কামালগাছি ফ্লাইওভারের দিকে যাচ্ছি। এখানে আসবার জন্য সবচেয়ে সুন্দর সময় হলো শীতকাল। আপনারা বর্ষাকালেও আসতে পারেন, কারণ বর্ষাকালে নদীর একটা আলাদাই সৌন্দর্য থাকে। চারিপাশে সুন্দর বর্ষার ধারা ঝরবে, নদী বর্ষার জলে ফুলে ফেঁপে উঠবে। সেই সময় নদীর একটা আলাদা সৌন্দর্য। যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন তারা অবশ্যই বর্ষাকালে আসবেন। আর যারা শীতের দুপুর উপভোগ করতে চান, শীতকালে রৌদ্রের সুন্দর তাপ উপভোগ করতে চান, ছেলে মেয়েদের নিয়ে বেশ একটা সুন্দর পিকনিক করে একটা টোটাল ডে আউট করতে চান, তারা কিন্তু গ্রীষ্ম বা বর্ষাকালে আসবেন না। তাদের জন্য করঞ্জলি নদী তীরটি শীতকালে যাওয়ার জন্য একদম বছরের যে কোনো সময় বিকেলবেলা আপনি ওখানে যেতে পারেন। বাড়িতে বসে কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না, কলকাতা থেকে খুব একটা দূর না, আমাদের বোধ 2.5-3 ঘন্টা লাগবে যেতে। 2.5-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন নিজের গাড়ি নিয়ে একটা সুন্দর নদী তীরে। এবং ওখানে ভিড়ভাড়টাও নেই। ডায়মন্ড হারবারে যেমন উইকেন্ডে প্রচুর ভিড়ভাড়টা হয়, সেই অর্থে করঞ্জলিতে কিন্তু বেশ আপনারা যখন ওখানে পৌঁছবো দেখতেই পাবেন নিরিবিলি একটা সুন্দর জায়গা। দেখুন আমরা কামালগাছি ফ্লাইওভারের কাছাকাছি এসে গেছি। গ্রীষ্ম আর বর্ষার মাঝামাঝি সময় চলেছি, তাই লক্ষ্য করুন আকাশে হালকা মেঘ আছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। আমরা এই কামালগাছি ফ্লাইওভারে উঠে পড়লাম। ফ্লাইওভার থেকে যাওয়ার পথটিও খুব সুন্দর। দুপাশে বড় বড় উঁচু উঁচু ইমারত খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আকাশে দেখতে পাচ্ছেন সুন্দর সাদা মেঘ, হালকা মেঘ রয়েছে। হয়তো বিকেলের দিকে বৃষ্টি হবে। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, তাই দিনটা বেশ ঠান্ডাই রয়েছে। প্রকৃতির সৌন্দর্য আজকে ভারী সুন্দর দেখাচ্ছে। দেখুন এই ফ্লাইওভার থেকে নেমে সোজা রাস্তাটা গেছে বারুইপুরের দিকে। আমরা ফ্লাইওভার থেকে নামছি, নেমে লক্ষ্য করুন এখন রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। আপ টু বারুইপুর অবধি পুরো পিচ রাস্তা হয়ে গেছে। আগে এই রাস্তাটা এত ভালো ছিল না। আপনাদের এখন যারা আসবেন কোনোই অসুবিধা হবে না, কারণ রাস্তা রীতিমতো পুরো সুন্দর পিচ রাস্তা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনও রাস্তার কাজ চলছে, ফলে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। এই রাস্তাটাই সোজা বারুইপুরে গেছে। আমরা কিছুটা এগিয়ে গিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসি। দেখুন আমরা বারুইপুরের রাস্তা ধরে সোজা চলেছি। বারুইপুর কথাটা বললেই বেশ বাগান বাগান একটা অনুভূতি হয়, তাই না? দেখুন কলা বাগান। এখানে রাস্তায় যেতে যেতে দুপাশে কলা বাগান, পেয়ারা বাগান, প্রচুর বাগান দেখবেন। কারণ বারুইপুরের সাথেই এই ফলের বাগানটা একটা খুব জড়িয়ে আছে, বিশেষত পেয়ারা। দেখবেন এই বর্ষাকালে পেয়ারার মরশুমে ডান হাতে দেখুন কি সুন্দর একটা খাল বয়ে চলেছে। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। দেখেছি রাস্তাটা কত সুন্দর পিচ দিয়ে বাঁধানো হয়ে গেছে। এখন এই রাস্তায় যেতে কোনো অসুবিধে নেই। যারা কয়েক বছর আগে এসছেন তখন রাস্তাটা কিন্তু ভালো ছিল না, কিন্তু এই মুহূর্তে যারা আসবেন তাদের কোনোই অসুবিধে হবে না। একদম মকমলে রাস্তা। ডান হাতে পড়বে সুন্দর একটি বয়ে চলা খাল, গড়িয়া খাল, সোজা বারুইপুরের দিকে গেছে। আর আপনার বাঁ হাতে পড়বে প্রাচীর দিয়ে ঘেরা বেশ কয়েকটি বড় বড় বাগান, বাগান বাড়ি। বারুইপুর পদ্মপুর চলে এসেছি। পদ্মপুকুর, এটা বারুইপুর পদ্মপুকুরের মানে প্রায় চলে এসেছি। আমরা এখন আমতলা রোডে ঢুকবো। দেখুন এখানে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশনে চলছে, পুরোপুরি তৈরি হয়নি, তবু যেটুকু আছে অসুবিধা হবে না।
রাস্তার কাজ চলছে, আপনারা যখন আসবেন ততদিনে রাস্তা তৈরি হয়ে যাবে। এবার আমরা দেখুন আমরা এখান থেকে রাইট টার্ন নেব, আমতলার দিকে ঢুকছি। এই রাস্তাটা দিয়ে এখান থেকে রাস্তাটা ডান দিক মুড়ে গেছে, লক্ষ্য করুন। এটা সোজা আমতলার দিকে গেছে। রাস্তার দুপাশের প্রকৃতির রূপ বড়ই সুন্দর, পুরো সবুজে ভরা। ওই দূরে দেখুন সুপুরি তাল গাছ দাঁড়িয়ে, আকাশে কি সুন্দর সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখুন দূর থেকে মেঘটা দেখে মনে হচ্ছে না একটা ছোট্ট সাদা লোমশালা কুকুর। বাচ্চাদের এগুলো দেখাতে দেখাতে নিয়ে যাবেন। বর্ষাকালে আকাশে এই যে বিভিন্ন রকমের মেঘের রূপ দেখা যায়, বাচ্চারা আনন্দ পাবে। এক এক সময় এক একটা জন্তু, কখনো কোনো পশু, বিভিন্ন রকম জিনিসের যেন অবয়ব ভেসে উঠছে আকাশে। লক্ষ্য করুন, মনে হচ্ছে পঙ্খিরাজ ঘোড়া ছুটেছে আকাশে দিয়ে। মেঘটাকে দেখে তাই মনে হচ্ছে। আবার আমরা যখন আমতলা রোডে উঠব, আবার আমরা ফিরে আসব। এই রাস্তায় চলতে থাকবেন। রাস্তাটা সোজা গিয়ে উঠেছে ডায়মন্ড হারবার আমতলা। আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এটা বিষ্ণুপুর ছাড়িয়ে বৈদ্যপাড়া, জুলপিয়ার, বিষ্ণুপুর ছাড়িয়ে জুলপিয়া মোড় থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটু এগিয়ে বাঁদিক টার্ন নেব। এই দেখুন আমরা বাঁদিকে ঢুকছি। বাঁদিকে টার্ন নিয়ে আমরা উস্তির ভেতর দিয়ে যাব। দেখুন সামনের রাস্তাটা না গিয়ে আমরা বাঁদিকে টার্ন নিচ্ছি। দেখুন এই রাস্তাটা উস্তির ভেতর দিয়ে, খুব সুন্দর পরিবেশ এই রাস্তাটা। একটু ছোট রাস্তা প্রথমে, তারপর রাস্তাটা চওড়া আছে। জুলপিয়া থেকে বাঁদিকে টান নিয়ে ওর ভেতর দিয়ে আমরা উস্তি ঢুকছি। এটা বলতে পারেন এক ধরনের শর্টকাট। আপনারা আমতলা হয়ে ডায়মন্ড হারবার হয়ে যেতে অনেকটা সময় লাগবে, কিন্তু এই জুলপিয়া থেকে বাঁদিক মুড়ে উস্তির ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে যদি আপনি পথটা চলেন, তাহলে এটা অনেকটাই শর্টকাট, সময়ও বাঁচে এবং কিছুটা অল্প কিছুক্ষণ আপনি যে রাস্তা সরু বলে একটু যানজট পাবেন, তারপর থেকে খুব সুন্দর পরিবেশ। আর একটু এগিয়ে গিয়ে আমি যখন দেখাবো যে চারিপাশের পথটা ভারী সুন্দর। এই রাস্তাটা যেমন চলেছে চলতে থাকবেন। দেখুন এটা ওপরে জুলপিয়া ব্রিজ, এই ব্রিজের তলা দিয়ে আমরা উস্তির দিকে চলেছি। এই ব্রিজের ওপরে প্রতিদিন বিকেলবেলা জুলপিয়ার হাট বসে। উস্তির যারা বাসিন্দা তারা বিকেলবেলা করে এই জুলপিয়া হাটে এসে এখান থেকে তাদের সব রোজকার নিত্য সামগ্রী সংগ্রহ করে। এটা উস্তির দিকে পথ চলেছে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আমরা উস্তির ভেতর দিয়ে আমরা কুলপি ঢুকবো। আজকে যেখানে যাচ্ছি করঞ্জলি, এটা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কুলপি ব্লকের মধ্যে পড়ে। এই কুলপির মধ্যেই উস্তি আছে। আমরা উস্তির হয়ে আমরা করঞ্জলি ঢুকব। দেখুন বাঁ হাতে একটা সুন্দর খালের মতো চলেছে। আকাশের দিকে দেখেছেন কি সুন্দর মেঘ। যারা অনেকটা সকালে বেরোবেন তারা এই উস্তির এই রাস্তাটা কিছুটা গেলে একটা চওড়া জায়গা পাবেন, সেখানে দাঁড় করিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলতে পারেন। কারণ এই জায়গাটা প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে খুব সুন্দর জায়গা। দূরে দেখুন ধান ক্ষেত, ধান কাটা হয়েছে। বিভিন্ন জায়গায় কাটা ধানের খড়ের গোলা দেখতে পাবেন।
রাস্তার দুধারে রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার সারি সারি গাছ, বেশ ভালো লাগছে দেখতে। লাল হলুদের যেন সমারোহ লেগেছে। কিছু দূর গেলেই বেশ মাথার ওপরটা লাল হয়ে রয়েছে, দেখুন। এটা কিছুটা লোকালয়ের মাঝখান দিয়ে, আবার কিছুটা ফাঁকা। রাস্তায় যেতে যেতে কিছুটা পাবেন লোকালয়, এই জায়গাটা যেমন একটু লোকালয়ের মাঝখান দিয়ে চলেছে, আবার কিছুটা এগিয়ে দুপাশটা শুধু প্রকৃতির সমারোহ। বর্ষাকালে আসলে একটা সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আকাশের এই সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলি। কখনো পঙ্খিরাজ ঘোড়া, কখনো তো শ্বেত ভাল্লুক, কখনো আবার সাদা স্পিচডগ, যে যে চোখে দেখবেন। যেমন এখন আমি যেটিকে দেখতে পাচ্ছি, বেশ একটা মনে হচ্ছে না যেন একটা মৎস্যকন্যা, দেখুন, যেটাকে মারমেড বলে। নদী মানেই যে শুধু নদী উপভোগ করবো তা না, যাওয়ার পথে যা যা পাবো সবই তো উপভোগ্য জিনিস। প্রকৃতি মানে উপভোগ। দেখুন এই রাস্তাটাও কত সুন্দর, পুরো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। এখন রাস্তাঘাট খুব সুন্দর, যাতায়াত ব্যবস্থা সুন্দর, যেহেতু এই সাইডে আপনাদের গাড়ি চালিয়ে যেতে কোনো অসুবিধেই। দু সাইডে দেখেছেন সবুজ গাছপালা, ধান ক্ষেত। দেখুন রাস্তাটা যেরকম চলেছেন তেমনি চলবেন। কাঠের সাঁকো, সত্যিকারের গ্রাম বলতে যেটা বোঝায় সেটা। আমরা এখানে একটু দাঁড়াবো, দেখুন ওই দূরে চায়ের দোকান দেখা যাচ্ছে, ওখানে একটু হল দেবো, আমরা একটু চা খাবো, ঠিক আছে? আবার আমরা ফিরে আসছি। আমরা উস্তির ভেতর দিয়ে চলছি। একটু আগে দেখেছিলেন রাস্তাটা একটুখানি লোকালয়ের মধ্যে দিয়ে ছিল, সেই রাস্তাটা কিছুটা পার হওয়ার পরেই আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়ালাম। ওখান থেকে এবার আমরা আমাদের যাত্রা শুরু করেছি। দেখুন বাঁদিকে একটা সরু খাল বয়ে গেছে, ওপারেও ধান ক্ষেত, তার উপরে গ্রাম, এপারেও দেখুন এপারেও কলা বাগান, মাঝখান দিয়ে গাছের সারি এবং তাদের ছায়ার তলা দিয়ে চলেছে সুন্দর একটি রাস্তা। এটা ভেতরের রাস্তা, এটা দিয়ে যদি আপনারা যান একটু শর্টকাটও হবে এবং পরিবেশটাও খুব মনোরম। মেইন রোডের দিয়ে যদি যান তো সেখানে গাড়ি ঘোড়ার অনেক বেশি আধিক্য থাকবে, অনেক দূষণ। কিন্তু সেখান থেকে উস্তির এই ভেতরের রাস্তাটা যদি ধরেন, উস্তিও দেখা হয়ে গেল। উস্তিও কিন্তু একটা খুব সুন্দর প্রকৃতি পরিবেষ্টিত একটা খুব সুন্দর গ্রাম। করঞ্জলি যাওয়ার পথে আপনাদের উস্তি গ্রামও ঘোরা হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর গ্রাম্য পরিবেশ, যেটাকে সঠিক অর্থে সবুজে ঘেরা গ্রাম বাংলা বলতে যা বোঝায়, উস্তির তাই। দেখুন ধান কাটার পরে কিছু কিছু জায়গায় খড়ের গোলা বানিয়ে রাখা হয়েছে। রাস্তাটা যেমন সোজা গেছে সোজাই যাবেন। আকাশে ঘন মেঘ দেখা দিয়েছে, বৃষ্টি হবে একটু পরেই। আমরা যেহেতু বর্ষাকালেই চলেছি, তাই মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, আবার আকাশ পরিষ্কার হচ্ছে। সময়টা বর্ষাকাল, কিন্তু দেখুন আকাশে শরতের সাদা তুলোর মতো পেঁজা মেঘ দেখা যাচ্ছে। কম্বিনেশনটা ভারী সুন্দর। এখানে প্রচুর ইউক্যালিপটাস গাছ, রাস্তার দুধারে দেখতে পাবেন ইউক্যালিপটাস গাছের সার। এদিকে কলা গাছ আর এদিকে সব দেখুন ইউক্যালিপটাস গাছ। যারা শহরে থাকেন
গ্রাম বাংলা খুব একটা সচরাচর দেখেন না, তারা যদি তাদের বাচ্চাদের নিয়ে এদিক দিয়ে আসেন তাহলে একটা সুন্দর পল্লী গ্রামও দেখা হয়ে যাবে। করঞ্জলি যাওয়ার পথে উপরির এই গ্রামটা আপনাদের একটা, উস্তির এই গ্রামটা আপনাদের একটা উপরি পাওনা হবে, মানে রথ দেখা কলা বেচা দুই হওয়ার মতো। নদীও দেখা হলো, একটা সুন্দর গ্রামও দেখা হলো। তাই আমি সবাইকেই বলছি আপনারা এই উস্তি হয়ে করঞ্জলি যাবেন। দেখেছে সবে ধান কাটা হয়েছে, বিভিন্ন জায়গায় খড়ের গাদা ঢাই করা হয়েছে। একটু এগিয়ে যাই, আবার কিছুক্ষণ পর আমরা জুলপিয়া রোডের ভেতর দিয়ে এসে উস্তি মোড়, মানে আমরা চাকদা মোড়ে উঠছি। এখানে দেখুন, আমরা তো জুলপিয়া রোডের ভেতর দিয়ে এসেছিলাম। এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে চাকদা মোড়। এখান থেকে ডান দিক ঘুরে আমরা উস্তি বাজারের দিকে যাচ্ছি। আর যারা মেইন রোড ধরে আসবেন তারা কিন্তু এই রোডটা ধরেই সোজা আসবেন, মানে উস্তি মেইন রোড ধরে আসবেন যারা, তারা এই সোজাই যাবেন। আমরা যেহেতু উস্তির ভেতরে জুলপিয়া রোড ধরে এসেছি গ্রামের ভেতর দিয়ে, আমরা চাকদা মোড় থেকে ডান দিক মুড়ে আবার উস্তি বাজারের দিকে সোজা যাচ্ছি। উস্তি হয়ে দুভাবে আসা যায়। একটা দেখেছিলাম উস্তি যে ব্রিজটা, মনে করুন, যার তলা দিয়ে আমরা জুলপিয়া রোডে ঢুকে গেছিলাম। আর যারা ব্রিজের ওপর দিয়ে আসবেন জুলপিয়া হাটের হয়ে, তারা এই রোডটাই কিন্তু আলটিমেট এসে মিশবেন। এটা উস্তির মেইন রোড, সেখানে চাকদোয়া মোড় হয়ে সোজা এগোবেন। আর আমরা যেহেতু জুলপিয়া দিয়ে ঢুকেছিলাম, আমরা চাকদোয়া মোড় থেকে ডান দিক নিয়ে আমরা উস্তি বাজার হয়ে কুলপির দিকে চলেছি। রাস্তা কিন্তু পুরোটাই ভালো, কোনো সমস্যা নেই। রাস্তার দুধারে যথেষ্ট লোকালয়, দোকানপাট, বাজার রয়েছে। বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, যারা দুপুরে দিকে লাঞ্চ টাঞ্চ যেগুলো, সেগুলো নিয়ে আসবেন। টুকটাক খাবার আপনি এখানে আশেপাশে দোকানে পাবেন, ডিম পাউরুটি, চা, বিস্কুট। কিন্তু সেই অর্থে যে বসে খাওয়ার মতো ভালো রেস্টুরেন্ট বা দোকান এখানে খুব একটা নেই, কারণ এটা তো গ্রাম বাংলার ভেতর দিয়ে রাস্তা। ফলে এখানে আসবার জন্যে খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসাটাই ভালো। আর বাথরুমের জন্য যদি মহিলাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে আসার পথে পেট্রোল পাম্প পাবেন, সেখানে যেতে পারেন। আর গ্রাম বাংলার মানুষ বড়ই ভালো, যদি রাস্তায় তেমন কোনো প্রয়োজন বোধ করেন, যে কোনো বাড়িতে গিয়ে অনুরোধ করলে ওনারা কিন্তু সাদর অভ্যর্থনা জানান, কোনো অসুবিধা নেই। আমি এই পথে নিজেই দুবার এসেছি। গ্রামের মানুষের মন যথেষ্ট উদার, যে কোনো সমস্যায় ওনাদের দ্বারে গিয়ে অনুরোধ করলেই ওনারা ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ফলে কোনো সমস্যা নেই, কারণ একদিনের ডে আউটে বাচ্চা মহিলারা যারা যাবেন তাদের জন্য এই সমস্যাগুলো হয়েই থাকে, রাস্তায় একটু বাথরুমে যাওয়ার ব্যাপার। সেই জন্যই জানালাম, কারণ এই রাস্তায় খুব একটা পে অ্যান্ড ইউজ টয়লেট বলতে যেটা বোঝায় শহরতলিতে, সেই জিনিসটা নেই। পেট্রোল পাম্প রয়েছে। আর গ্রামের যে কোনো বাড়িতে গিয়ে যে কোনো মহিলা দিদিদের একটু অনুরোধ করবেন, ওনারা অবশ্যই আপনাদের সাহায্য করবেন। দেখুন এখানেও রাস্তাটা খুব সুন্দর, দুদিকে কিছুটা বাড়ি, রাস্তার দুধারে সুন্দর গাছ। আমরা কিছুটা এগিয়ে যাই, আবার কিছুটা এগিয়ে গিয়ে আমি আবার ফিরে আসবো। আমরা উস্তি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন এই উস্তি বাজারের ভিতর দিয়ে এবার আমরা সোজা ডায়মন্ড হারবার রোডে পড়ব। ওটা দিয়ে সোজা গিয়ে আমরা কুলপি হয়ে করঞ্জলির দিকে এগোবো। দেখুন এটা উস্তি বাজার। আমরা উস্তি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন এই উস্তি বাজারের ভেতর দিয়ে রাস্তাটা যেমন গেছে যেতে থাকবেন। এই রাস্তাটা সোজা গিয়ে পড়েছে ডায়মন্ড হারবার রোডে। পুরো রাস্তা বাজারের ভেতর দিয়ে, উস্তি বাজারের ভেতর দিয়ে রাস্তাটা। এখানে একটু সাবধানে চালাবেন, কারণ বাজারে বেশ লোকজনের আধিক্য রয়েছে। এখানে একটু যানজটও পাবেন আপনারা, একটু
একটু রাস্তাটা কনজেস্টেড। এখান থেকে আমরা বাঁদিকে ঘুরবো। দেখুন, এই দেখুন, আমরা উস্তি বাজার থেকে এগিয়ে বাঁদিকে মুড়ে গেল। এই রাস্তাটাই সোজা কুলপির দিকে গেছে। এটার নাম হচ্ছে উস্তি দস্তিপুর রোড। এই রোডটার নাম উস্তি দস্তিপুর রোড। উস্তি বাজার থেকে বাঁদিকে গেছে। দেখুন, দেখুন, এই দেখুন, এখানে আপনি বোর্ড দেখতে পাবেন। দেখুন, ঠিক আছে। আমরা বাদিক নেবো, এখান থেকে দেওয়া হচ্ছে হাটুগঞ্জের দিকে যাব। এবার আমরা এখান থেকে আবার বাদিক নিলাম। হাটুগঞ্জ বাদিক নিয়ে আমরা যে জায়গাটা যাচ্ছি সে জায়গাটার নাম হাটুগঞ্জ। ওখান হয়ে আমরা কুলপি ঢুকবো। এই জায়গাগুলোর নাম মনে রাখবেন। আমরা উস্তি বাজার থেকে বাঁদিক মুড়ে দস্তিপুর রোড হয়ে কিছুটা এগিয়ে আবার আমরা বাঁদিক নিয়েছি। নিয়ে কতবার এবার যে দিকটা যাচ্ছি সে জায়গাটার নাম হাটুগঞ্জ। একটু লোকেরা যেতে যেতে জেনে নেবেন, আমি তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটা ব্রিজ পড়বে, দেখেছেন? এটা উস্তি নৈনানপুর রোড। এই রোডটার নাম উস্তি নৈনানপুর রোড। এটা হাটুগঞ্জের দিকে গেছে। এই রাস্তাটাই সোজা কুলপি, সোজা গিয়ে একদম ডায়মন্ড হারবার রোডে মিশবে। ওখান থেকে আমরা কুলপির দিকে এগোবো। কিছুটা এগিয়ে যাই, আবার রাস্তাটা যেখানে ডায়মন্ড হারবারে মিশেছে সেখান থেকে আমি আবার দেখাবো। পুরো রাস্তাটাই কিন্তু ভারী সুন্দর। দেখুন, রাস্তার কোনো সমস্যা নেই, মকমলে রাস্তা, দুপাশে সবুজ গাছগাছলি ভরা, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ডায়মন্ড হারবার রোডে অবধি যেই চলে আসবো আমি আবার আপনাদের কাছে। আমরা সোজা যে রাস্তাটা চার মাথার মোড়ে এলাম, এটাই হচ্ছে ডায়মন্ড হারবার রোড। এখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাচ্ছি। এটা ডায়মন্ড হারবার রোডে এসে আমরা পড়লাম। এবার সোজা যাব। এখান থেকে ডায়মন্ড হারবার আমরা এই রাস্তাটার পিছন দিকে ডায়মন্ড হারবার, আর সামনে আমরা কুলপির দিকে এগোচ্ছি। এখন কুলপি থেকে মানে করঞ্জলি থেকে ডায়মন্ড হারবার প্রায় 25 কিলোমিটার দূরে। কুলপির সবচেয়ে কাছের শহর যদি বলেন সেটাই ডায়মন্ড হারবার। এটা হচ্ছে রায়দিঘি রোড। এই রাস্তাটা সোজা মানে পিছন দিকে ডায়মন্ড হারবার। যারা সোজা ডায়মন্ড হারবার রোড হয়ে আসবেন তারা ডায়মন্ড হারবার ছাড়িয়ে কাকদ্বীপের দিকে যাওয়ার যে রাস্তাটা, এটা এখন আমরা সেখানে আছি, বিজয়গঞ্জ। এই রাস্তাটাই সোজা কাকদ্বীপ হয়ে নামখানা বকখালির যে রুটটা, এটাই কিন্তু সেটা। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপের
দিয়ে রাস্তাটা যে সোজা নামখানা বকখালির দিকে যে আপনারা যান, এটাই সেই রাস্তা। এখান থেকে আমরা কিছুটা যাওয়ার পরে কোন দিকে বেঁকলে কুলপির দিকে যাওয়া যাবে সে জায়গাটা আসলে আমি আবার দেখাবো। আমরা জুলপিয়া হয়ে উস্তি হয়ে যেহেতু ভেতর দিয়ে এলাম, আমরা ভেতরের রাস্তাটা অ্যাভেল করেছি। যারা ভেতর দিয়ে আসতে চাইবেন না তারা সোজাসুজি বেহালা, পৈলান, আমতলা হয়ে ডায়মন্ড হারবার হয়ে সোজা এই রোডটা ধরে কাকদ্বীপ হয়ে কুলপি ঢুকবেন। রাস্তাটা কিছুটা এগিয়ে যাক, আবার আমি আসবো। করঞ্জলি বাজারে এসে গেছি। যে ডায়মন্ড হারবার রোডে তখন উঠেছিলাম সেই রাস্তাটাই সোজা করঞ্জলিতে এসে পৌঁছেছে। দেখুন দুপাশে এখন দুপুরবেলা বলে দোকানপাট সব বন্ধ। এটা করঞ্জলি বাজার। এবার কিছুটা এগিয়ে ডান দিকে টার্ন মানে রাইট টার্ন নিয়ে আমরা করঞ্জলি নদী অবধি যেতে পারবো। আপনারা দেখতে থাকুন। করঞ্জলি বাজার পার করে সোজা যাবেন, রাস্তাটা সোজাই গেছে, কোনো লেফট রাইট করবেন না, রাস্তাটা যেমন সোজা গেছে। একটা স্কুল আছে, স্কুলের নাম বলে দিচ্ছি। এই রাস্তাটাই কিন্তু সোজা। এবার দেখুন এই ঠিক এখান থেকে স্কুলটার নাম হচ্ছে দামোদরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। খেয়াল করুন, মেইন রোড থেকে দামোদরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আবার বলছি দামোদরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটার গা লাগিয়ে যে ডান হাতের রাস্তাটা সোজা চলে গেছে, সরু রাস্তাটা, এটা দিয়ে গাড়িটা ঢোকাবে। এই রাস্তাটাই সোজা করঞ্জলি নদী অবধি গেছে। রাস্তার দুপাশে বাড়িঘর রয়েছে। এটা করঞ্জলি গ্রাম। রাস্তাটা একটু সরু আছে, আস্তে আস্তে মোটামুটি সব গাড়ি চার চাকার সব গাড়ি আশা করি ঢুকে যাবে এখান দিয়ে। খুব বড় গাড়ি হয়তো একটু অসুবিধে হবে, আমার অল্টো গাড়ি তাই খুব একটা অসুবিধা হচ্ছে না। ছোট গাড়ি নিয়ে আসলেই সুবিধে, আর যাদের খুব বড় স্করপিও এগুলোও ঢুকে যাবে, একটু আস্তে সাবধানে চালাতে হবে। মাঝে মাঝে রাস্তাটা একটু সরু, বাদ বাকি রাস্তাটা বেশ চওড়া। উদীয়মান সংঘ এই ক্লাবটা পড়বে রাস্তায়। দেখুন গ্রামের মাটির বাড়ি, খড়ের চালা, পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা গেছে। সম্পূর্ণরূপে পল্লী বাংলাকে যদি উপভোগ করতে চান চলে আসবেন। শীতকালে এখানে দেখবেন বাড়িতে বাড়িতে খেজুর রস দিয়ে গুড় তৈরি হচ্ছে। একটু সকালের দিকে যদি আসতে পারেন তাহলে এখানে খেজুর রসও খেতে পারবেন টাটকা। দেখুন নদীর জল খাড়ি পথে গ্রামের ভেতরে ঢুকেছে।
রাস্তাটা যেমন গেছে ঠিক তেমনিভাবেই চলবেন। এখানে রাস্তা গুলিয়ে ফেলার কোনো সম্ভাবনা নেই, কিন্তু কারণ একটাই রাস্তা গ্রামের ভেতর দিয়ে চলেছে নদী অবধি। এটা শ্মশান, মৃত দাহ কার্য হচ্ছে, এটা করঞ্জলি শ্মশান। রাস্তাটা যেমন যেমন গেছে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে তেমনই চলবেন। এখানে অনেক বাড়িতে সব গরু ছাগল পোষা হয়। আমার গাড়ির সামনে এখন অনেক ছাগল চলে এসেছে, আমরা অপেক্ষা করছি। ওরা আমাদের রাস্তা দিয়ে দিয়েছে, আমরা আবার সোজা চলছি। দেখুন কত তাল গাছ, কবিতাটা মনে পড়ছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। সব কটা বাংলা কবিতাই এখানে আসলে অনুভব করতে পারবেন। জীবনানন্দের রূপসী বাংলা থেকে বাদবাকি পল্লী বাংলার ওপর আমাদের ছোট গ্রাম, মনে হবে যেন কবিতার প্রতিটি লাইন এখানে জীবন্ত হয়ে উঠেছে। আমরা তো প্রচুর জায়গা ঘুরি, অনেক দামি দামি ট্যুরিস্ট স্পটে যাই, কিন্তু আমাদের বাড়ি থেকে 2.5-3 ঘন্টার মধ্যেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু তার মধ্যে করঞ্জলি একটি। লক্ষ্য করুন দুপাশে কিন্তু ঝাউবন, বেশ একটা দীঘা সমুদ্র সৈকতের মতো ফিলিং হবে। দেখুন ইউক্যালিপটাস আর মাঝে মাঝে ঝাউয়ের বন। ভ্যালেন্টাইন ডে তো আসতে পারে, নিজের মনের মানুষকে নিয়ে ভালো লাগবে। দেখুন এটা হচ্ছে একটা ঝিল, এখানে মাছ চাষ হয়। দেখেছেন? এই পুরো পথটা আমি আপনাদের এই জন্যই দেখাচ্ছি যে পথটা যে কত সুন্দর। সত্যি আমাদের দেশের গ্রাম বাংলার রূপ সত্যি এত সুন্দর যে আমাদের কবি মনকেও টলিয়ে দিয়েছিল। ধান কাটা হয়ে গেছে, তাই এখন ফাঁকা ধান ক্ষেত দেখা যাচ্ছে। দেখুন এটা পানের বরজ, এখনো গাছ লাগানো হয়নি। আমরা আসলে গ্রীষ্মের দুপুরে, গ্রীষ্ম আর বর্ষাকালের মাঝামাঝি একটি দুপুরে এসছি, তাই এই সময়টা নির্জন কিছুটা রাস্তা। আপনারা যখন শীতকালে একদম পিক সিজনে আসবেন তখন এই পথে অনেক আপনাদের মতো গাড়ি পাবেন। এটা ট্যাংরাচর অপ্রাথমিক বিদ্যালয়। দেখুন প্রথমে দামোদরপুরের বিদ্যালয়ের পাশ দিয়ে ঢুকেছিলাম,
পথে ট্যাংরাচর অপ্রাথমিক বিদ্যালয় পাবেন বাঁ হাতে। ওই স্কুল ছাড়িয়ে আরও সোজায় গিয়ে যাবেন। এখানে একটাই রাস্তা আছে, রাস্তা গোলানোর কোনো জায়গাই নেই। রাস্তাটি যেমন যেমন গেছে তেমন তেমন চলবেন। পুরো গ্রাম বাংলার মাঝখান দিয়ে সরু পথ, তাই ধীরে গাড়ি চালাবেন। ওই দূরে দেখুন, দেখতে পাচ্ছেন একটা ছোট্ট নীল গোলের মতো দেখা যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। দেখুন ওটাই করঞ্জলি নদী। আমরা এসে গেছি, দেখুন নদী দেখা যাচ্ছে। এই যে এই এসে গেছি আমরা করঞ্জলি নদী। দেখুন ওই দূরে করঞ্জলি নদী, দেখুন। নৌকো চড়ছে নদীতে। আমরা গাড়িটা পার্ক করে নিয়ে আমরা নদীর তীরে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন আমার গাড়ি থেকে দূরে নদী দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গ্রামের মাটির পথ, পিচের রাস্তা ওখানেই শেষ হয়েছে। এখানে কোনো একটা জায়গায় গাড়িটাকে পার্ক করবেন, করে পায়ে হেঁটে ওই দূর নদী। চলুন আমরা এবার নদীর কাছে যাই। এই যে আমাদের গাড়ি পার্ক করেছি, একটুখানি এগিয়ে এসে দেখুন এই যে রাস্তার বাঁ দিক দিয়ে সরু রাস্তা গেছে, ওদিক থেকে বড় সমস্ত রাস্তা। এই যে রাস্তাটার তার বাঁ দিক দিয়ে সব সরু সরু রাস্তা গেছে নদী অবধি। আমি এই সরু রাস্তাটা ধরলাম। এর আগে পিছনে সব জায়গায় এরকম সরু সরু রাস্তা গেছে। এই সরু রাস্তা দিয়ে নদী অবধি যাবেন। বাচ্চাদের থাকলে মা বাবারা একটু হাত ধরে নেবেন, কারণ রাস্তাটা একটু সরু রয়েছে। এপাশেও একটা ছোট ঝিল মতো রয়েছে, এপাশেও একটা ছোট ঝিল মতো রয়েছে, দেখেছেন? নদীর জলকে এখানে ধরে রাখা হয় চাষের জন্য। দেখুন আমরা চলেছি নদীর দিকে। দেখুন মাছ ধরে দিদিরা দাদা আসছে ওদিক থেকে। তোমরা মাছ ধরে আসছো দিদি? রাস্তাটা ওই নদী দেখা যাচ্ছে। এবার আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। দেখেছেন? নদীর ওপারটা হলদিয়া। দেখুন কাছাকাছি গেলে দেখতে পাবেন, দূরে হলদিয়ার কারখানা দেখা যাচ্ছে। এই যে করঞ্জলি নদী। দূরে দেখা যাচ্ছে হলদিয়া কারখানা। ওপারে দেখতে পাচ্ছেন চিমনি দিয়ে ধোঁয়া উঠছে। হলদিয়া কারখানা দেখা যাচ্ছে। দেখুন নৌকো বাঁধা আছে। করঞ্জলি নদীর পার এক পরন্ত দুপুরে অসাধারণ অনুভূতি। দেখুন করঞ্জলি নদী।
অসাধারণ নদীর সিনারি। কি সুন্দর দেখুন। ফুরফুরে হাওয়া বইছে। ওই দূরে হলদিয়ার ওপারে দেখছেন কলকারখানার দেখা যাচ্ছে। করঞ্জলি নদীর তীরে একটা সুন্দর দিন কাটানো হয়ে গেছে। আমরা লাঞ্চ করে নিয়েছি গাড়িতে বসে। এবার আমরা বাড়ি ফিরে যাব। তাই যাওয়ার আগে আপনাদের সকলের কাছে বিদায় নিয়ে আমার বলতে চাই, আমার এই সাথীস ডে আউট চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকে যে নদীটা দেখালাম, সারা দিনের যে ট্যুর প্ল্যানিংটা আপনাদের দিলাম, সেটা যদি আপনাদের আকর্ষণ করে থাকে এবং আমার সাথে যদি আরও সুন্দর সুন্দর আগামী দিনে নদী তীরে যেতে চান, তাহলে প্লিজ প্লিজ আমার এই সাথীস ডে আউট চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের ভালোবাসা আমায় এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর নদী এবং একটা দিন কিভাবে কাটাবেন, একটা খুব কলকাতার কাছে পিঠে একটা জায়গায় কিভাবে পরিবার এবং প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারবেন, তার ঝুলি নিয়ে আমি আবার কিছু দিনের মধ্যে আপনাদের কাছে উপস্থিত হব। আজকের জন্য বিদায় বন্ধু। আমার সাথীস ডে আউট চ্যানেলকে অনেক করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, টাটা, বাই বাই। হাই ফ্রেন্ডস, আমি স্বাতী ঘোষ দাস আবার চলে এসেছি সাথীস ডে আউটে একটা নতুন নদী নিয়ে। আমার শেষ নদী ছিল করঞ্জলি। আজকে আমরা আরও একটা নদীতে যাব। নদীটির নাম পিয়ালি। এটা ক্যানিংয়ে অবস্থিত। এই নদীটা অ্যাকচুয়ালি বিদ্যাধরী আর মাতলাতে গিয়ে মানে শেষ অবস্থায় মিশেছে। ওরই একটা উপনদী পিয়ালি বলতে পারেন। নদীটি খুব একটা চওড়া নয়, কিন্তু নদীর পাড়ের যে দৃশ্য বা নদীর আশেপাশের যে সৌন্দর্য, ওটা ভারী সুন্দর। একটা সুন্দর পল্লী বাংলার মধ্যে নদীটি অবস্থিত। নদীর পাড়ে বসে আপনি খুব সুন্দর একটা দিন কাটাতে পারেন। তাই আজকে আপনাদের সেই নদীর তীরে নিয়ে যাচ্ছি। নদীটির নাম পিয়ালি। আসুন, আমি যাদবপুর থেকে বাইক কারে যাত্রা শুরু করেছি। আপনারা যারা ট্রেনে আসবেন, শিয়ালদা থেকে ক্যানিং লাইনে গিয়ে ক্যানিংয়ে নেমে ওখান থেকে আপনারা টোটো, অটো, ক্যানিং থেকে চাম্পাহাটি স্টেশনে নামবেন। শিয়ালদা থেকে যারা ট্রেনে আসবেন চাম্পাহাটিতে নামবেন, নেমে ওখান থেকে অটো করে পিয়ালি দিকে চলে যাওয়া যায়। ক্যানিং থেকে অটো আছে, আমি দেখেছি পিয়ালি যাওয়ার পরে কোনো অসুবিধা নেই। আর বাই কারে গেলে আমি সায়েন্স সিটি যে বাসন্তী হাইওয়ে, আমি এখান থেকে যাদবপুর থেকে আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির আগে যে হেরিটেজ কলেজের পাশ দিয়ে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা ধরবো, যাওয়ার সময় দেখাবো। ওই রাস্তাটা দিয়ে গিয়ে আমি তারদাও হয়ে, বারুইপুর হয়ে, ক্যানিং হয়ে আমি পিয়ালি ঢুকবো। যেতে যেতে আপনাদের দেখাবো। ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে আমরা বাইপাসে অভিষিক্তার এপারে চলে এসেছি ইউটার্ন নিয়ে অভিষিক্তার ঠিক উল্টো পারে যে বাঁ দিকে গলিটা গেছে আনন্দপুরের থানার পাশ দিয়ে সোজা হেরিটেজ কলেজের দিকে, ওই রাস্তাটার দিকে আমরা যাচ্ছি। দেখুন, ঢুকে গেল। আমরা অভিষিক্তার ঠিক উল্টো দিকে ইউটার্ন নিয়ে যে রাস্তাটা আনন্দপুর হয়ে হেরিটেজ কলেজের পাশ দিয়ে গেছে, সেই রাস্তাটায় ঢুকে পড়েছি। দেখুন, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব হেরিটেজ কলেজ অবধি। যেতে হবে না, আরবানা বলে ওখানে যে একটা বড় কমপ্লেক্স আছে আরবানা, ঠিক তার পাশে যে রাস্তাটা, যেটা শামুকপোতার দিকে গেছে, সেই রাস্তাটা দিয়ে আমরা তারদহ ঢুকব। আমি আরবানা অবধি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওর পাশের গলিটা দিয়ে আমরা ঠিক কোন গলিটা দিয়ে ঢুকবো সেই অবধি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, দূরে যে উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আরবানা। হেরিটেজ কলেজ অবধি আপনাদের যেতে হবে না, আনন্দপুরের রাস্তাটা ধরে যেদিকে হেরিটেজ কলেজের দিকে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটায় যাবেন। গিয়ে ওই যে দূরে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখুন বড় বড় ইমারতগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আরবানা কমপ্লেক্সের ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে। দেখুন, লক্ষ্য করুন, আমরা রুবির সিগন্যাল ক্রস করছি, আনন্দপুরের সিগন্যাল। দেখুন, এটা হচ্ছে রুবি থেকে যারা আসবেন এই রাস্তাটা দিয়ে ঢুকবেন। হ্যাঁ, আনন্দপুরের সিগন্যালটা ক্রস করেছি। বাঁদিকে যে রাস্তাটা দেখালাম, রুবি দিয়ে যারা আসবেন তারা ওই রাস্তাটি দিয়ে এসে এখানে মিশবেন। এই দেখুন, এটা হচ্ছে আরবানা
কমপ্লেক্স। দেখুন এই আরবানা কমপ্লেক্সের ঠিক গা দিয়েই যে গলিটা গেছে দেখুন, হ্যাঁ এইটা দিয়ে আমরা ঢুকছি। এই রাস্তাটা ঠিক যেমন যেমন গেছে ঠিক তেমন তেমন চলতে থাকবে। আপনার বাঁ হাতে রাস্তাটা যেরম যেরম গেছে ঠিক সেরম সেরম চলতে থাকবে। ঠিক আরবানা কমপ্লেক্সের দেখুন পাঁচিলের গা দিয়ে আমরা ঢুকেছি। এই আরবানা কমপ্লেক্স আর ঠিক তার পাশের পাঁচিলের গা দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই শামুকপোতা হয়ে একটা গেছে আপনার খেয়াদা দিয়ে জলপথের দিকে, আরেকটা গেছে তারদহর দিকে। আমরা জলপথের দিকে যাব না, যারা এই রাস্তায় এসছেন জানেন। আমরা যাব তারদহর দিকে, আমি দেখাবো কিভাবে যাচ্ছি। আমরা আরবানার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা এসছি সেই রাস্তাটা এখানে খেয়াদা স্কুলের সামনে দিয়ে আমরা সোজা যাব। ভালো করে দেখুন, এই যে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা খেয়াদা স্কুল, খেয়াদাহ হাই স্কুল। দেখুন আমি গেটটা দেখিয়ে দিচ্ছি, এটা খেয়াদাহ হাই স্কুল। এর বাঁ দিকে রাস্তাটায় যাবেন না, সোজা যাবেন। খেয়াদাহ আর হাই স্কুল ছাড়িয়ে সোজা যাবেন একদম। আপনারা বাঁ দিকে গেলে কিন্তু জলপথের দিকে চলে যাবেন, ওদিকে যাবেন না। খেয়াদাহ স্কুলের পাশ দিয়ে একদম যে রাস্তাটা স্ট্রেট গেছে। আবার লক্ষ্য করুন রাস্তাটা কিন্তু এগোনোর পরে একটা সোজা গেছে, একটা ডান দিকে গেছে। আপনারা ডান হাতেও যাবেন না, কারণ ডান হাতের রাস্তাটা সোনারপুরের দিকে গেছে আর গড়িয়ার দিকে গেছে। আপনারা একদম সোজা যে রাস্তাটা সেটাই ধরবেন, এটাই গেছে তারদহর দিকে। খেয়াদাহ স্কুলের পাশ দিয়ে একদম নাক বরাবর এগিয়ে একদম সোজা যে নাক বরাবর রাস্তাটা সেটাই ধরবেন, ডাইনে বাঁয়ে কোনো দিকে যাবেন না। এই রাস্তাটার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সবটাই খুব সুন্দর। এটা তারদহর রাস্তা, আপনারা দেখুন পুরো সবুজে ঘেরা, পুরো রাস্তাটাই একদম সবুজ গাছগাছালিতে ঘেরা। পিয়ালি যাওয়ার রুট অনেক আছে, কিন্তু আমি এদিক দিয়ে এই জন্যই নিয়ে যাচ্ছি। প্রথমত এদিকে রাস্তাটা খুব ভালো, মেইন গাড়ি নিয়ে যাওয়ার জন্য যেটা সবার আগে প্রাধান্য পায় সেটা হচ্ছে রোড কেমন। তাহলে যে রাস্তাটা সবচেয়ে বেশি ভালো আমরা সেটাই অ্যাভেল করব। এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও ভারী সুন্দর। একটা জায়গায় বেড়াতে যাবেন, পুরো রাস্তাটাই যদি খুব মানে আপনাকে মনকে আনন্দ দেয়, বেশ রোমহর্ষক হয়, মনের মানুষের সাথে দুটো কথা বলতে বলতে যাওয়ার মতো হয়, তাহলে কথাই নেই, তাই না? দেখুন আকাশের দিকে দেখুন, বর্ষাকাল, কালো সাদা মেশানো মেঘ। আমি গান গাইতে পারি না, তাহলে দু এক কলি গেয়েও দিতাম, চেষ্টা করতে পারি, হয়তো ভালো লাগবে না আপনাদের, এই জন্য বিশেষ চেষ্টাতেও গেলাম না। কিন্তু আপনারা যারা গান জানেন তারা কিন্তু এই রাস্তায় যেতে যেতে দু এক কলি গেয়ে উঠবেন, এটা আমি বেড দিয়ে বলতে পারি। আমারও জানেন খুব ইচ্ছে করছে, কিন্তু সুর নেই তো গলায়, তাই রিস্ক নিলাম না। কারণ আপনারা হয়তো আমার গান শুনেই আর বাকিটাও দেখবেন না। দিনটা কত সুন্দর দেখুন, বেশ একটা আলো আধারি মেশানো একটা বেশ রোম্যান্টিক পরিবেশ বলতে যেটা বোঝায়। দেখুন রাস্তাটা দেখেছেন, একদম মকমলে রাস্তা। আমরা কিছুটা এগিয়ে যাই, আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো, ঠিক আছে? রাস্তাটা যেমন চলছে চলতে থাকবেন। তারদহ রাস্তাটায় সোজা আসছিলাম, একদম সোজা আসতে থাকবেন। অনেকটা আসার পরে ঠিক ভালো করে দেখুন, এরকম একটা ক্রসিং পাবেন। এই ক্রসিং থেকে সোজা যাবে না, ক্রসিং থেকে এই ডান হাতে মুড়বেন। আমি যেরকম মুড়লাম। জায়গাটার নাম পাটুনিপাড়া। জায়গাটার নাম হচ্ছে পাটুনিপাড়া, ঠিক আছে? পাটুনিপাড়া থেকে ডান হাতে আমি ঠিক যেরকম দেখালাম ওখান থেকে ডান হাতে মুড়ে আবার যেরকম রাস্তাটা চলেছে চলতে থাকবে। তারদহ রাস্তাটা যখন আসবেন এদিক ওদিক করবেন না, একদম সোজা আসবেন। আমি যে জায়গাটা দেখালাম ওটার নাম পাটুনিপাড়া। ওখান থেকে ডান হাতে
যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটায় ঢুকে পড়বেন। দেখুন আমরা এই রাস্তাটা যেরম গেছে সেভাবেই চলতে থাকছি। আবার কিছুক্ষণ পরে আমি রাস্তাটা যেখানে অন্যদিকে ঘুরছে সে জায়গায় এসে আবার আপনাদের দেখাবো। এই রাস্তাটা আবারও বলছি ঠিক যেরম চলেছে সেভাবেই গাড়িটা নিয়ে চলতে থাকবে। আমরা তারদহ রাস্তাটা থেকে বাঁদিকে মুড়ে চাম্পাহাটির রাস্তাটা নিয়েছিলাম। এবার লক্ষ্য করুন আমরা চাম্পাহাটির স্টেশনে রেল লাইন ক্রস করছি, লেভেল ক্রসিং করছি। যারা ট্রেনে আসবেন এই চাম্পাহাটি স্টেশনেই নামবেন, নেমে আপনারা উল্টো পারে যাবেন, যে পারে নামবেন ঠিক তার উল্টো পারে যে রাস্তাটা এই গেছে দেখুন লেভেল ক্রসিংটা ক্রস করে সেই রাস্তাটা ধরবেন। চাম্পাহাটি মেইন রোড যেটা চাম্পাহাটির বাজারের মধ্যে দিয়ে গেছে। আবারও বলছি শিয়ালদা থেকে যারা ট্রেনে আসবেন যে প্ল্যাটফর্মে নামবেন ঠিক তার উল্টো দিকের প্ল্যাটফর্মে চলে আসবেন। এসে লেভেল ক্রসিংটা পার হয়ে উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে মার্কেটের মধ্যে দিয়ে, চাম্পাহাটি মেইন রোডের মধ্যে যে মার্কেটটার মধ্যে দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেটা দিয়ে ঢুকে সোজা চলতে থাকবেন যেভাবে রাস্তাটা গেছে। ঠিক আছে, দেখুন মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার, মাতৃ পেন্টস অ্যান্ড হার্ডওয়্যার্স, এদিকে ক্যালকাটা বাসনালয়, নন্দিকেশ্বর জুয়েলার্স, এই দোকানগুলো এই রাস্তায় পড়বে। আমি দোকানের নামগুলো এই জন্যই বললাম কারণ কেউ যদি বুঝতে না পারেন কোন গলিটা, কিছু দূর গলিতে ঢোকার পরে এই দোকানগুলো আপনাদের চোখে আসবে। মাতৃ ক্লথ স্টোর্স, ঠিক আছে। এই রোডটা একটু কনজেস্টেড, ফলে একটু ধীরে যাবেন, একটু সময় লাগবে এই জায়গাটা পার হতে। রাস্তাটা যেমন গেছে তেমন সোজা চলতে থাকে। আমরা যে সোজা রাস্তাটা আসছিলাম ওর থেকে আমরা বাদিক কিছুটা গিয়ে বাদিক নিয়েছি। হ্যাঁ, এটাকে কাটাখাল রোড বা খালপাড় রোড বলে। ঠিক আছে, ভালো করে দেখুন। আমরা যে সোজা রাস্তাটা চাম্পাহাটির বাজারের ভেতর দিয়ে ঢুকে আসলাম, কিছুটা আসার পরে বাদিকে দেখুন এই এটাকে কাটাখাল বলে, খালপাড় রাস্তা বলে। ঠিক আছে, এই রাস্তাটা ধরে সোজা এগোবেন, সোজা একদম উত্তর ভাগ। এই রাস্তাটা সোজা উত্তর ভাগ মানে জায়গাটার নামই উত্তর ভাগ, ওই দিকে গেছে। চাম্পাহাটি থেকে অটো এই রুটে যায়, উত্তর চাম্পাহাটি থেকে উত্তর ভাগে যে অটোগুলো যে রুটে যায় এটা হচ্ছে সেই রুট। মানে চাম্পাহাটির বাজারটার থেকে আমরা সোজা এগোলাম, এগিয়ে কিছুটা যাওয়ার পরেই বাঁ হাতে এই খালপাড় রাস্তা কাটাখালের যে রাস্তাটা সেটা পড়বে, যেটা উত্তর ভাগের দিকে গেছে। আপনারা যদি বুঝতে না পারেন ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে উত্তর ভাগে যাওয়ার রাস্তাটা যাওয়া। আর এই যে রাস্তাটা থেকে আমরা বাঁদিকে মুড়লাম উত্তর ভাগে যাওয়ার জন্য, সে বাঁদিকে না গিয়ে যদি সোজা যেতাম সেটা বারুইপুরে গিয়ে রাস্তাটা মিশত। এখানে একটা কথা বলে রাখি, যারা বারুইপুর দিয়ে আসবেন, বারুইপুর দিয়ে যারা ঢুকবেন তারা বারুইপুর থেকে ক্যানিং রোডে ঢুকবেন। ক্যানিং থেকে সোজা আসার সময় উত্তর ভাগ বলে একটা জায়গা পাবে, উত্তর ভাগ থেকে আপনারা ডান দিকে মুড়বেন। ডান দিকে মুড়ে আপনারা যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, ডান দিকে মুড়ে সোজা গেলেই পিয়ালির রাস্তা পড়বে, মানে পিয়ালি যাওয়ার রাস্তা পড়বে। আবারও বলছি, যারা বারুইপুর থেকে আসবেন তারা বারুইপুর থেকে ক্যানিং যে রোডটা আছে সেই রোডটা ধরবেন, ধরে সোজা এগোনোর পথে উত্তর ভাগ বলে একটা জায়গা পড়বে, জায়গাটার নামই উত্তর ভাগ। সেখান থেকে আপনারা ডান হাতে মুড়ে আপনারা যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে পিয়ালি যাব কোন রাস্তায়, সেটা দেখিয়ে দেবে। পিয়ালি নদী দেখতে যাব ওই রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবে, মানে উত্তর ভাগ থেকে ডান হাতে যেতে হবে। আমরা আজকে এই রাস্তাটা ধরেছি খালপাড়ের, কারণ এই রাস্তাটা ভারী সুন্দর। দেখুন পরিবেশটা এত সুন্দর, আমাদের উদ্দেশ্য তো শুধু একটা নদী দেখা না, পথের রাস্তাটাকে উপভোগ করা। দেখুন রাস্তাটা কতটা সুন্দর। আর আমার ভীষণ প্রকৃতি ভাল লাগে, সবুজ বনানী, সবুজ গাছপালা, এগুলো দেখতে আমার ভারী ভাল লাগে। ফলে যে পথে এগুলো বেশি পাওয়া যায় আমি সেই পথটাকেই অ্যাভেল করতে বেশি পছন্দ করি। তারা যারা প্রকৃতি প্রেমিক তাদের বলবো আপনারাও এই পথেই আসবেন। চাম্পাহাটি থেকে বাজার মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে বাঁ হাতে যে কাটাখালের যে খালপাড়ের যে রাস্তাটা গেছে, সে যেটা উত্তর ভাগের দিকে গেছে, এই রাস্তাটা ধরবেন, কারণ রাস্তাটাও ভালো এবং পরিবেশও ভালো।
শুধু ডেস্টিনেশনটা সুন্দর হলে তো হবে না, ডেস্টিনেশনটা যাওয়ার পথটিকেও সুন্দর হতে হবে। পুরো অংশটাই যদি যাত্রাপথে সুন্দর হয় তাহলে তো সেটা সত্যি মনকে অনেক বেশি আনন্দ দেয়, তাই না? আমি একটু প্রকৃতি প্রেমিক, তো যেখানেই প্রকৃতি পাই আমার মন নেচে ওঠে। আবার ফিরে আসছে একটু পরে, এখানে জ্যাম হয়ে গেছে। আমরা কাটাখালের পার করে উত্তর ভাগে রাস্তাটায় ঢুকছি। ঠিক এরকম হবে, বাঁ হাতে এরকম একটা পাঁচিল ঘেরা অংশ পাবেন। যে রাস্তাটা সোজা আসছিলাম ওটা আস্তে আস্তেই এরকম একটা রাস্তা এসে মিশবে। এই অংশটাই হচ্ছে উত্তর ভাগে যাওয়ার রাস্তা, ভালো করে দেখুন। ঠিক বাঁ হাতে এরকম পাঁচিল টানা লম্বা পাঁচিল ঘেরা একটা অংশ পাবেন। এবার দেখুন রাস্তাটা একটা মেইন রোডে এসে মিশছে। আমরা ডান হাতে দেখুন, ভালো করে বোর্ডটা দেখুন, বাঁদিকে ক্যানিং, ডান দিকে বারুইপুর। আমরা বারুইপুরের দিকে ডান হাতে টার্নিং নিয়েই আবার ঠিক বাঁ হাতে, ভালো করে বুঝুন, ডান হাতে টার্নিং নিয়েই একটুখানি এগিয়ে বাঁ হাতে যে টার্নিংটা তাতে ঢুকবেন, ঢুকে সোজা চলবেন। এটাই উত্তর ভাগের রাস্তা। কিন্তু যে চার মাথার মোড় পড়েছিল সেখান থেকে আমরা বারুইপুরের দিকে ডান হাতে মুড়েছিলাম, মুড়েই কিন্তু আমরা আবার বাঁ হাতে উত্তর ভাগ যাওয়ার রাস্তাটায় ঢুকে পড়েছি। এবার রাস্তাটা যেমন গেছে তেমন চলতে থাকবে। দেখুন রাস্তাটা চলার পথে বোর্ডটা দেখতে পাচ্ছেন, উত্তর ভাগ সোজা। দেখুন আবার কিছুটা এগিয়ে গিয়ে ফিরে আসি। এগিয়ে এসছি, এটা এই জন্য দেখাচ্ছি, এই যে দূরে যে একটা খাদ মতো জায়গা দেখাচ্ছে ওটাই কিন্তু পিয়ালি নদীর শেষ অংশটা, ওখান শুরু হয়ে গেছে। এখান থেকেই নদীটা দেখা যাবে। আপনারা যদি ওই জায়গাটায় গাড়িটা দাঁড় করিয়ে ওখানটায় যান, নদীটা দেখতে পাবে। দেখুন দূরে দেখুন, এই দেখুন নদীর কিছুটা অংশ দেখা যাচ্ছে। আমরা কাছাকাছি এসে গেছি, দেখতে পাচ্ছেন? ওই নদীটারই একদম পাড়ে গিয়ে আমরা নিয়ে যাব। রাস্তাটা খুব সুন্দর, আকাশ বেশ বৃষ্টি আসার আগের যে অবস্থাটা সেরকম হয়ে রয়েছে। একটা আলো আধারি ভাব রয়েছে প্রকৃতির মধ্যে। কিছুটা গেলে আশেপাশে অনেক ইটভাটা দেখতে পাবেন। ধামাকালী নদীর বেলা আমি দেখিয়েছিলাম অনেকগুলো যাওয়ার পথে ইটভাটা পড়ে। এইখানেও কিন্তু সেই একই রকমভাবে প্রচুর ইটভাটার আধিক্য দেখা যায়। বলতে গেলে এটা ইটভাটা অঞ্চলই। বেশ এটা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি, মানে নদী যে আমাদের ডাকছে, নদীর কাছে যে খুব চলে এসেছি, এই অনুভূতিটা কিন্তু হচ্ছে। অনুভূতিটা আমি আপনাদের করাতে পারবো না, এটা আপনাদের নিজেদের এসেই করতে হবে। আর কিছুটা গেলেই আমাদের ডেস্টিনেশন পিয়ালি নদী আমরা দেখতে পাবো। আবার কিছুক্ষণ পরে আমি দেখুন আমরা পিয়ালি নদীর দিকে এগোচ্ছি। আমাদের জন্য প্রকৃতি আজকে ঢেলে তার কালো মেঘ আকাশে সাজিয়েছে, যাতে আমরা বৃষ্টিটাকেও সুন্দরভাবে অনুভব করতে পারি। প্রকৃতিও আজকে আমাদের উপর যথেষ্ট সদয়। আমরা যে আনন্দটা নিতে এসেছি, প্রকৃতিও চাইছে আমরা যেন সেই আনন্দটা পাই। আকাশ দেখে তো তাই মনে হচ্ছে। আমি বৃষ্টি ভীষণ পছন্দ করি। আকাশও বৃষ্টির ধারা পৃথিবীতে ছড়াবে বলে বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। দেখুন ওই দূরে কালো মেঘ দেখা যাচ্ছে। যেদিকে নেই কালো মেঘ সেদিকেই দেখায় কালো মেঘ।
আমার কথা শুনলে আমাদের ছোট নদী তাহলে কি পিয়ালি নদীর পাড় দিয়ে যাচ্ছি, দেখুন পিয়ালি নদী এসে গেছে। ঠিক পিয়ালি নদীর গা ঘেঁষা রাস্তাটা দিয়ে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা একটু খারাপ, হ্যাঁ এই রাস্তাটা একটুখানি কষ্ট করে আপনাদের যেতে হবে, একটু এবড়ো খেবড়ো, কিন্তু রাস্তার যে বাঁ দিকে তাকাবেন রাস্তার কষ্ট ভুলে যাবেন নদীর জল আর নদীর সৌন্দর্য দেখে। দেখুন গাছের আড়াল থেকে নদীর জল দেখা যাচ্ছে, আর ওপারে একটা সুন্দর গ্রাম। এই দেখুন নদীটা আবার দেখা যাচ্ছে। দুদিকে দুটো গ্রাম, মাঝখান দিয়ে পিয়ালি নদী বয়ে চলেছে। আবার কিছুটা এগিয়ে আমি আবার ফেরত পিয়ালি নদী বয়ে চলেছে। আঁকা বাঁকা পথে পিয়ালি নদী বয়ে চলেছে, আর আমরাও গাড়ি নিয়ে পিয়ালি নদীর পাশ দিয়ে নদীর আরও কাছে যাওয়ার চেষ্টা করছি। গ্রামের পথ দিয়ে আমরা চলেছি, আর আমাদের বাঁ দিক দিয়ে পিয়ালি নদী বয়ে চলেছে। প্রায় নদীর সাথে গল্প করতে করতেই চলেছি। দেখুন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। পিয়ালি নদী বয়ে চলেছে আঁকা বাঁকা পথ দিয়ে। আকাশ তৈরি হয়েছে নদীবক্ষে তার বর্ষার ধারা ঝরাবে বলে। দেখুন পিয়ালি নদীর তীরে এসে বসেছি, হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, কি অসাধারণ আজকে নদীর জলের স্রোতটার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন হাওয়ার গতি আজকে কত বেশি। ওই দূরে দুটি ছেলে বসে আছে। তোদের বাড়ি ওই পারে, তোরা ইট ভাটায় কাজ করিস? ওই দেখ চাচা সারাদিনে কটা মাছ ধরো? 100-150টা মাছ ধরো। এই পিয়ালি নদীর বুকে দেখুন এই চাচার মতো অনেকেই প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এখানে বেলে মাছ, চাচা কি কি মাছ ওঠে এই নদী থেকে? এখানে বেলে, পার্শে, চিংড়ি সব মাছ পাওয়া যায়। দেখুন চাচা মাছ তুলেছে। পিয়ালি নদীতে জাল ফেলে মাছ ধরছেন গ্রামের এক চাচা। দেখুন
মাছ পেলে না না? এখানে মাছ পেলে না না? এই ধরো সারাদিন বাড়িতে কাজ টাজ হয়, হাতে 1-8 ঘন্টা এলো, এই আমাদের হয়। আবার চাচা জাল ফেলছেন, এই নদীর বুকে জাল পড়ল। শহর ছেড়ে নদীর পাড়ে এইভাবে বসে মাছ ধরা দেখতেও ভারী ভাল লাগবে। সবসময় যে একটা বিশেষ কোনো সাইট সিনওয়ালা জায়গায় যেতে হবে এমনটি নয়। যারা প্রকৃতি ভালোবাসেন, দেখুন আমি কীরকম নদীর পাড়ে বসে আছি। নদীর হাওয়াটাই সব থেকে নদীর হাওয়া খেয়ে খেয়ে চাচার মাছ ধরা দেখছি, এটাই বা কম কিসে। চলে আসুন, এমনই এক দুপুর কাটাবেন পিয়ালি নদীর বুকে। যারা আঁকতে পারেন রং তুলি অবশ্যই আনবেন, আঁকার অনেক সামগ্রী পাবেন। মনে হবে পুরো ক্যানভাসটাই এঁকে নিয়ে যাই। উঠলো না না চাচা মাছ? এখানে ওঠেনি। চাচা আবার এগিয়ে চললেন তার মাছ ধরবার উদ্দেশ্যে। এতক্ষণ জাল ফেলে সবেমাত্র 5টা বেলে মাছ উনি পেয়েছেন। তাহলে ভাবুন কতটা জীবন সংঘর্ষপূর্ণ এদের। দেখুন এই আমি বসে আছি নদীর এরকম পাড়ে, আপনারা এসে বসে থাকবেন এরকম নদীর পাড়ে, আর বসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করবেন। মন্দ কি, এরম একটা দিন কাটাতে পারলেও কিন্তু ভারী ভালো। দেখুন কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাওয়াটা অনুভব করার জন্য আমি এই গাছের ডালের পাতার দোলা দেখাচ্ছি। ওই দূরে সাইকেল নিয়ে এক দাদা বৌদি যাচ্ছে। আজকে নদীর পাড়ে কেটে গেল। এখানে কিংফিশারও দেখা যায়, জানি না আমার ক্যামেরায় আসছে কি না। দূরে গাছের মধ্যে নীল রঙের একটি কিংফিশার বসেছে, কত দূর থেকে ক্যামেরা আসবে না। আপনারা কিন্তু এখানে আসলে বেশ পড়ন্ত দুপুরে মাছরাঙা, ফিঙে, বহু পাখি দেখতে পাবেন। আমার তো ভারী ভালো লাগে। যারা একা ড্রাইভ করেন তারাও চলে আসতে পারেন, তবে একা আসার থেকে সঙ্গে 1টি বা 2টি বন্ধু নিয়ে আসবেন। আর যাদের বান্ধবী আছে বা বান্ধব আছে তারা তো কথাই নেই। এত সুন্দর মনের কথা বলবার জায়গা খুঁজেও পাবেন না, তাও আবার বিনে পয়সায়। চলে আসুন, আমি একদম নদীর তীরে চলে এসেছি। এই যে পিয়ালি নদী। দেখুন দূরে নৌকো বাঁধা আছে। চাইলে একটু পাও নদীতে ডুবিয়ে নিতে পারেন, যেমন আমি দাঁড়িয়ে আছি। খুব সুন্দর জায়গা। দেখুন নদীর ঠিক পাশেই বসবার জন্য খুব সুন্দর জায়গা আছে। সবাইকে তো বলছি, তার সাথে বিশেষত তরুণ প্রজন্মকে বলছি, তোমাদের জন্য আদর্শ জায়গা। প্রেম করা, মনের মানুষকে নিয়ে অনেক তো সুন্দর সুন্দর জায়গায় গেছো বহু খরচা করে, এখানে নিখরচায় এসে একটা সুন্দর নদী তীরে বসে হাতে হাত রেখে গল্প করতে পারো।
বসবার জায়গার কোনো অভাব নেই, শুধু নদীর পাড়ে এসে বসবার মনটা থাকলেই হলো। তো স্পিডে কেউ ভিডিও রেখে ঘোরায় না, লোক দেখবে কি করে, শর্ট শর্ট করে সরে যাবে। আস্তে আস্তে ঘোরা, স্লো মো, তাহলে লোক ভালোভাবে দেখতে পাবে তো ভিডিওতে যে জায়গাটা কিরকম। কি সুন্দর দেখেছেন, পরন্ত দুপুরে আকাশে কালো মেঘ, আর বৃষ্টিও আসছে ওদিক থেকে, বৃষ্টি আসছে। তাই গাড়িতে তেল ভরুন, আর একটি ছুটির দিনে বাড়ির সকলকে নিয়ে চলে আসুন পিয়ালী নদীর পাড়ে। পিয়ালী নদী খুব চওড়া নয়, কিন্তু এর সৌন্দর্য খুব একটা কম নয়। দেখুন, দূরে যে নৌকোটা দাঁড়িয়ে আছে, এই নৌকোগুলো ওপার থেকে এপারে আসার জন্যে, পারাপার হওয়ার জন্যে। আপনি চাইলে এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে আসা যাওয়া করতেই পারেন সাধারণ লোকদের সাথে। নৌকোটি খুব সুন্দর একটা নিয়মে চলে, এখানে কিন্তু দাঁড় দিয়ে নৌকো বাওয়া হয়। এপারে ওর থেকে ওপারে একটি সুতো বাঁধা আছে, মাঝি ভাইরা নৌকোর লোক উঠলে এপারের সুতোটি টেনে টেনে ওপারে নৌকোটিকে নিয়ে যায়। এটা একটা নতুনত্ব কিন্তু। এখানেও এই যে ঠিক নদীর কাছাকাছি আমরা গাড়িটা পার্ক করেছি। পিয়ালী নদী দেখে আবার বাড়ি ফিরে এসেছি। আজকে সারাদিন পিয়ালী নদীতে আমি আপনাদের পিয়ালী নদীর সৌন্দর্য, নদী পাড়ে কীভাবে দিন কাটাবেন পুরোটাই দেখালাম। আবার কিছুদিনের মধ্যে আরেকটা নতুন নদী নিয়ে আসবো, তাই আজকে আপনাদের কাছে বিদায় চাইছি। বিদায় বেলায় আবার মনে করিয়ে দিচ্ছি, সাথীস ডে আউট চ্যানেলকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুত্বপূর্ণ হাত আমার দিকে বাড়িয়ে দিলেই আমি আগামী দিনে আবার আপনাদের জন্য এক নতুন জায়গার ডালি, নতুন জায়গার খোঁজ নিয়ে আবার আসবো। ঠিক আছে, আজকের জন্য বিদায় বন্ধু, বাই বাই। কেমন আছেন বন্ধুরা? ভালো নিশ্চয়ই। এত সুন্দর বর্ষাকালে সবারই ভালো থাকার কথা। সাথীস ডে আউট চ্যানেলে আজকে আবার একটা নতুন গন্তব্য। সকাল থেকে বৃষ্টিটা দেখে ভীষণ ভাল লাগছিল, ইচ্ছে করছিল কোথাও একটা যাই। কি করি প্রথমে ঠিক করতে পারছিলাম না কোথায় যাব, কারণ আমার সাথে তো আপনাদেরও বেড়াতে নিয়ে যেতে হবে। ফলে এমন একটা জায়গায় যাব যেখানে গিয়ে আপনারা এবং আমরা সবাই মিলে বৃষ্টিটাকে খুব এনজয় করব। খুঁজে খুঁজে বার করলাম বকখালি। সমুদ্রের ওপরে বৃষ্টির ফোঁটা কেমন লাগে সেটাই দেখতে আজকে আমরা যাচ্ছি। গাড়িতে বসে পড়েছি আমরা, রাস্তায় রয়েছি অন দ্য ওয়ে। কিছুটা এগিয়ে যাই। আজকে সুন্দর একটা বৃষ্টির দিন, সমুদ্রের পাড়ে। আমরা নামখানায় এসে গেছি, এবার আমরা ওভারব্রিজে উঠছি। নামখানা ওভারব্রিজ। আজ মেঘলা দিন, তাই দূর থেকে আকাশটা বেশ মেঘলা দেখাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ লাগছে দূর থেকে। আস্তে আস্তে আমরা ব্রিজের দিকে উঠছি। আস্তে আস্তে যা দেখলাম, গাড়ি ঘোড়া মোটামুটি খুব একটা বেশি নেই, কিন্তু ব্রিজের একদম মাঝখানটায় চলে এসেছি।
ওভারব্রিজ থেকে নেমে আপনাদের ভিউটা দেখাচ্ছি। নদীর ওপর সব নৌকো বাঁধা। লং ড্রাইভে এসে এই ব্রিজের ওপরে কিছুক্ষণ কাটিয়ে যেতে পারেন। দুপাশে সুন্দর নদী, নৌকো চলাচল করছে দেখুন, মানুষ আসছে, ওই নৌকো আসছে ফেরি পারাপারের জন্য। চলুন এবার বকখালি থেকে যাই। ইয়াসের পরে বকখালি অনেকটাই ক্ষতিগ্রস্ত। আমার পিছনে দেখতে পাবেন, আর পিছনে ঝাউ গাছটা প্রায় সবকটা গাছই মুন্ডুহীন। দূরে সমুদ্র বহু দূরে চলে গেছে। অন্য সময় এই জায়গাটাই কত লোকের ভরপুর থাকে, আজকে দেখুন কেউ নেই। একটা ঝড় তছনছ করে দিয়েছে পুরো এলাকা। আস্তে আস্তে ধীরে ধীরে আশেপাশের দোকানগুলো কিছু খুলছে, টুকটাক পর্যটক আসছে, আবার একটা উঠে দাঁড়ানোর সময়। বকখালির সমুদ্র তট আজকে অনেকটা গবাদি পশুদের চরণভূমিতে পরিণত হয়েছে। প্রচুর গরু, এদেরও বোধহয় সমুদ্রের হাওয়া খেতে ইচ্ছে করছে, কারণ ঘাসের সন্ধানে আসেনি এটা তো বোঝাই যাচ্ছে। কারণ আমি তো দূর দূরান্ত অবধি সমুদ্র এই বিচে কোথাও ঘাস দেখতে পাচ্ছি না, কিন্তু এরা কিন্তু বেশ মহানন্দে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করছে। একপাল গরুদের সাথে একটি বিকেলবেলা বকখালির সমুদ্র তটে। আমি আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, সাথী যাচ্ছে জল আনতে বকখালির ঘাটে। প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে, দূর দূরান্ত অবধি কেউ নেই। এক অদ্ভুত শান্ত পরিবেশে দেখুন সমুদ্রের জল কিছুটা খাড়ি পথে এগিয়ে এসেছে। এই জলটা পেরিয়ে ওপারে সমুদ্র অবধি যেতে হবে। এই দেখুন আমি জলে পা দিয়ে দিয়েছি। এইবার এই জলের ওপর দিয়ে আস্তে আস্তে পার করে ওপারে যাচ্ছি। সমুদ্র অনেকটাই ছোট ছোট খাড়ি পথে ভেতরে ঢুকে পড়েছে। দেখুন দূরে ওই সমুদ্র, কিন্তু তার আগে বিভিন্ন জায়গায় ছোট ছোট খাড়ি পথে সমুদ্র আমাদের কাছে পৌঁছেই গেছে। দূরে দুটো বক নিভৃত বিচে প্রেম করছে, মনে হচ্ছে ওদের মতো ঝগড়া হয়েছে, অনেকটাই দূরে একে অপরের থেকে। আসলে এই অবস্থায় কারো তো কোথাও যাওয়ার নেই। স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় থাকতে থাকতে আর কত প্রেম ভালোবাসা হবে। বকদের দেখেই বোঝা যাচ্ছে ওদের মতো ঝগড়া হচ্ছে। জলের ওপরে পা ফেলে ফেলে ধীরে ধীরে আমি চলেছি। দেখি আমার আগমনে ওদের দুজনের মধ্যে ভাব ভালোবাসা হয় কি না। আস্তে আস্তে যাচ্ছি, পট করে উড়ে গেলে মুশকিল। ভীষণ ঝগড়া হয়েছে মনে হচ্ছে, একেবারে দুজন দুদিকে মুখ করে বসে আছে। আরই অভিমান, জমা উড়েই গেল। যা উড়ে গেল। আমি ভাবলাম দুজনের মধ্যে ভাব ভালোবাসা করব, আমাকে দেখে তো উড়েই গেল।
সমুদ্রের কাছে চলে এসেছি। হাওয়ার আওয়াজেই বুঝতে পারছেন কতটা সজীবতা রয়েছে এই হাওয়ায়। দূরে দু একজন আছে, একদম যে জনমানবহীন তা না, দু একজন আছে। সাগর ডাকিছে মোরে, এসো হে তার বুকে, লহতার আস্বাদন প্রাণ ভরে। আপনারাও নিন, আমিও নিই নিঃশব্দ এই সাগর বুকে এই সুন্দর হাওয়ার আমেজ। সমুদ্রের একদম কাছে চলে এসেছি। সমুদ্রের ঢেউয়ের মধ্যেও আজকে সেই পাগলামো নেই। সমুদ্র আজকে বড় শান্ত হয়ে গেছে। পরিচিত যে সময়গুলো আপনারা বকখালি ঘুরেছেন, তখন এই বকখালির সমুদ্রের বুকে শুধু মানুষের মাথা আর মাথা দেখেছেন। আজকে দেখুন কেউ নেই, শুধু সমুদ্র জানানদিহি দিচ্ছে তার একনিষ্ঠ উপস্থিতি। আর এই উপস্থিতিকে মন ভরে আমি অনুভব করছি। জানেন, ছোটবেলায় পড়েছিলাম সাগর কখনো কিছু নিয়ে যায় না, সব ফিরিয়ে দিয়ে যায়। তাই আজ সাগর বক্ষে এসে এইটুকুই কামনা করি যে দুঃসময় আমাদের সবার মুখের হাসি, আমাদের আনন্দ কেড়ে নিয়েছে, হে সাগর তুমি আবার সে আনন্দ, সে খুশি ফিরায় দাও আমাদের মাঝে। আজ এসেছি আমি তোমার কাছে এই ভিক্ষে চাইতে, তুমি তোমার জলরাশি দিয়ে সমস্ত দুঃখ ক্লেশ সব মুছে যাও। মানুষ যেন আবার আগের মতো হতে পারে, আবার হাসতে পারে, আমরা যেন আবার একে অপরকে জড়িয়ে ধরে বলতে পারি আমরা আছি, একসাথে থাকবো, আমরা একে অপরকে ভালোবাসি। আজকে সবাই বড় দূরে চলে গেছি, কেউ কারো কাছে যেতে পারি না, এক অজানা ভয়। তুমি তোমার জলরাশি দিয়ে সেই ভয়কে ধুয়ে দাও, ধুয়ে দাও, ধুয়ে দাও। আস্তে আস্তে সমুদ্রের জল বাড়ছে। ওই যে আবার দুটি বক, সেই স্বামী স্ত্রী আবার ওখানে এসে বসেছে। চলুন দেখি ওদের এবার ধরা যায় কিনা। ধীরে ধীরে এগোই। হচ্ছে দুজনের ভাব হয়নি, দেখুন একজন এ প্রান্তে একজন ও প্রান্তে। বড্ড ঝগড়া হয়েছে বোধহয় দুজনের। মাঝখানে এতটা জল, আমিও যেতে পারছি না ওদের ওপর, যে গিয়ে একটুখানি ভাব ভালোবাসা করিয়ে দেবো, যে জিজ্ঞেস করবো কিসের এত তোমাদের আড়িগো, একটু ভাব করে নাও না। আমাদের সাথে আমাদের এই ছোট্ট বন্ধু সেই বিচের ওখান থেকে ঘুরতে এসছে। কি নাম বাবু তোমার? লালু। কি নাম? লালু। লালু। তোমার নাম লালু? ও লালু, ও লালু, লালু তোমার সমুদ্র ঘুরু ঘুরু করতে এসছো বাবু? মজা লাগছিল আমাদের সঙ্গে আসতে, তাই তো? হ্যাঁ রে, তোরও খুব মজা লাগছে সমুদ্র ঘুরতে। কি রে লালু, বকখালিতে যেদিন ঝড় হয়েছিল তুই কোথায় ছিলি? হ্যাঁ রে, কোথায় ছিলি? চল আমাদের সাথে চল। একটু দাঁড়া দাঁড়া, একটু পোজ দে দেখি। হ্যাঁ তোমার সোনা মুখটা তোলো দেখি। ওলে বাবালে, ওলে বাবালে, আটটু তোলো, আটটু তোলো, আটটু তোলো। সবাই দেখবে তো তোমায়, তোমায় দেখবে তো বাবা, তোমায় দেখবে তো সবাই। এরকম করলে হয়? তোমায় দেখবে, দাঁড়া। হ্যাঁ সুন্দর একটা পোজ। আমার মতো এই বদ্ধ পরিবেশে আনন্দ নিতে সমুদ্রের কলকাতা থেকে কিছু মানুষ আমার মতোই চলে এসছে আজকে বকখালিতে। আপনারা কোত্থেকে এসছেন? আমরা কলকাতার লেক গার্ডেন্স থেকে এসেছি। বাহ, আমার বাড়ি যাদবপুর, ওনাদের লেক গার্ডেন্স খুবই কাছাকাছি বাড়ি। হ্যাঁ, কাছাকাছি। কেমন লাগছে আজকে সমুদ্র? আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে প্রাণ দিতে। আচ্ছা আচ্ছা
তো তার সাইডে ভাবলাম বকখালিটা কাছেই 2 কিলোমিটারের মধ্যে ঘুরে আসি। আচ্ছা, মানে এই আজকে সমুদ্রের যে একটা নির্জন যে সমুদ্র বিচের যে সৌন্দর্য, এটা আজকে যথেষ্টই ভালো লাগছে নিশ্চয়ই। এই লকডাউন এসে ঘরে আবদ্ধ থেকে একেবারে যতটা বোর হয়ে গিয়েছিলাম, আজকে এখানে এসে যেন মনে হলো মানে প্রকৃতির কাছে এসে আসতে পেরে নিজেকে ভালো আর এখন অনেক পরিষ্কার আছে, দীঘার তুলনায় বকখালি অনেক ওখানে অনেক পরিষ্কার, নিরিবিলি, অনেক নির্জন, এবং এখানে এসে প্রকৃতিটাকে খুব ভালোভাবে এনজয় করে। দেখুন, ডে আউটের কিন্তু ইচ্ছে সবারই আছে। ওনারাও লেক গার্ডেন্স থেকে ছুটে এসছে বকখালিতে। যাদের নিজেদের পার্সোনাল গাড়ি আছে, অনায়াসেই একদিন কিন্তু চলেই আসতে পারেন একটা 1-2 ঘন্টার জন্য ডে আউটে বকখালি। খুব সুন্দর জায়গা, দূরে মাছ ধরছে দেখুন। আমিও সমুদ্রের বক্ষে অনেকটা এগিয়ে এসেছি, এবার আমাকেও ফিরে যেতে হবে। সব স্কুল কলেজে একটা ছুটি তো সব ইয়ে করছে তো ক্লাস 6-এ পড়ে খবর আলো দেয়। আচ্ছা, ওরা দুজন মেডিকেল কলেজে নার্সিং ফ্রিল্যান্সিংয়ে পড়ে ক্যালকাটা ন্যাশনাল। ফলে ওদের জন্য আজকের দিনটা খুব মানে উপভোগ করবার মতো জায়গা। পড়াশোনার মধ্যে থেকে একবারে আচ্ছা, ক্লাসে ছিল, বাড়িতেও ছিল, কলেজটাও করতে ছিল, করতে পারছিল না। তাই এরম একটা ডে আউটিংয়ে সত্যি মানে মনটা ভরিয়ে দিল। দারুণ দারুণ। বিকেলবেলার পরন্ত সূর্য এখন অস্ত যাওয়ার পথে। আমাদেরও প্রায় বাড়ি ফেরার সময় হচ্ছে। একদম পর্যটক নেই যে তা না, এই সময় কিন্তু সমুদ্র বুক তটকে উপভোগ করবার জন্য আদর্শ সময়। দেখুন, আপনি একদম নিরিবিলিতে আপনার মতো করে সমুদ্রকে পেতে পারবেন। সমুদ্রকে পাওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা সবাই সমুদ্রকে পেতেই আসি, কিন্তু যখন তার কাছে আসি বহু মানুষ তাকে ঘিরে থাকে, তাকে পাওয়ার আমাদের হয় না। আজকে আমরা সমুদ্রকে পেয়েছি। জেলে দাদারা মাছ ধরছে দেখুন, জাল টানছে। জাল টেনে আনছেন ওনারা। সমুদ্রের বুকে জাল ফেলা হয়েছিল, সেটা এখন টেনে টেনে তোলা হচ্ছে। সমুদ্রের বুকে জাল ফেলেছিলেন ওনারা, সেটা এখন গুটিয়ে নিচ্ছেন। সমুদ্রে যে জাল ফেলা থাকে সেটা গোটানো কিভাবে হয় আপনারা দেখতে পাবেন। বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আজকে সমুদ্রের বুকে অনেক 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 আনন্দ করেছি, বুক ভরে অক্সিজেন নিয়েছি। দেখুন, সমুদ্র আজকে বড্ড উত্তাল, যেন আমাকে ভরপুর ভালোবাসা দেবে বলেই তৈরি হয়েছিল। এই নির্জন সমুদ্র বক্ষে আজকে সমুদ্রকে একদম আপন করে পেয়েছি। এমনই একদিন সমুদ্রকে যদি আপন করে পেতে চান, তাহলে অবশ্যই গাড়িতে স্টার্ট দিন আর চলে আসুন এই বকখালি বিচে। বিদায়বেলায় আবার একই কথা বলবো, সাথীস ডে আউট চ্যানেলে যদি আপনাকে আনন্দ দিয়ে থাকে, যদি আপনারা চান আমি আগামী দিনে আরও অনেক অনেক সুন্দর জায়গার ডালি নিয়ে আপনাদের কাছে আসি, যদি আমার সাথে দেখা করতে আবার ইচ্ছে করে, তাহলে অবশ্যই সাথীস ডে আউট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক লাইক করবেন আর শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন আমি আর কোথায় কোথায় যেতে পারি বা কী কী করতে পারি, আপনাদের আর কতভাবেই বা আনন্দ দিতে পারি। আজকে যাওয়ার বেলা ঘনিয়ে এসেছে, তাই বেশি সময় নেব না। বিদায় বন্ধু, আবার কিছুদিনের মধ্যে ফিরে আসব নতুন জায়গার ডালি নিয়ে। সাথীস ডে আউট চ্যানেলের তরফ থেকে, সাথীর তরফ থেকে আপনাদের অনেক অনেক সমুদ্রের ঢেউয়ের বুক ভরা ভালোবাসা। টাটা।